লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট অফ ট্রান্সফর্মার অয়েল সম্পর্কে। তো এই ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট এগুলোকে কিভাবে চেকিং করা যায় তার জন্য দুটো টেস্টের নাম বলা হয়েছিল। একটা হচ্ছে ক্লোজ কাপ মেথড আর একটা হচ্ছে ওপেন কাপ মেথড। ঠিক আছে, এবার এই মেথডগুলো যদি জানতে হয় তাহলে এই মেথডগুলোর মধ্যে যেটা হচ্ছে ওপেন কাপ ফ্ল্যাশ পয়েন্ট মেথড, এই মেথডটার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা এমন একটা ভেসেলের মধ্যে কন্ডাক্ট করা হয় যেটা হচ্ছে ওপেন এয়ারের অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আছে। ঠিক আছে, মানে একটা ওপেন এয়ারের সংস্পর্শে আমাদের যে লিকুইড সারফেস বা যেটা হচ্ছে ইনসুলেটিং অয়েলের যে সারফেসটা, এটাকে এমন একটা কন্টেনারের মধ্যে হয়তো নেওয়া হলো যে এর মধ্যে যে অয়েলটা আছে, অয়েলটা হচ্ছে মানে ওপেন এয়ারের সংস্পর্শে আসছে। ঠিক আছে, এরকম একটা ওপেন সারফেসটা হচ্ছে ওপেন। এবার এর কাছাকাছি একটা ইগনাইটেড সোর্সকে নিয়ে আসা হচ্ছে, মানে যেটাকে জ্বালানো যেতে পারে খুব সহজেই, এরকম একটা সোর্স অফ ইগনিশন এটাকে এর কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। কার কাছাকাছি নিয়ে আসা হচ্ছে? এই সারফেসটার উপরে, মানে এর যে অয়েলের সারফেস তার উপরের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। এবার অয়েল যেটা আছে, অয়েলটার টেম্পারেচারটাকে গরম করা হচ্ছে, অয়েলটাকে গরম করা হচ্ছে। এবার অয়েল যত গরম করছো তত কি হচ্ছে, অয়েলের সারফেস যেটা উপরের সারফেস সেখানটায় ভেপার জমা হচ্ছে এবং ভেপারের প্রেসারটা ডেভেলপ করছে। এবং আস্তে আস্তে যখন অয়েল টেম্পারেচারটা একটা সার্টেন টেম্পারেচারকে ক্রস করে যাবে, সেটাই আমাদেরকে দেখতে হবে যে একটা সার্টেন টেম্পারেচার ক্রস করলে দেখা যাবে যেটা হচ্ছে ইগনাইটেশনের যে সোর্সটা, মানে যেটা সহজেই জ্বলে যায় এরকম একটা বস্তু, সেইটা কখন ফায়ার ক্যাচ করছে, কত টেম্পারেচারে গিয়ে ফ্ল্যাশিংটা ফার্স্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো যেটাতে গিয়ে দেখতে পাওয়া যাবে সেটাই হচ্ছে ওপেন কাপ টেস্টের ফ্ল্যাশ পয়েন্ট। এটাই হবে মানে ইনসুলেটিং যে অয়েলটা আছে তার ক্ষেত্রে ফ্ল্যাশ পয়েন্ট। আর একটা হতে পারে যে ক্লোজড কাপ। ক্লোজড কাপের মধ্যে মানে সমস্ত যে জিনিসটা, এটাকে একটা এনক্লোজড কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে, একটা ধরো কন্টেনার, হ্যাঁ, এটা কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে ব্যাপারটাকে, ইনসুলেটিং অয়েলটাকে। ঠিক আছে, সেই কন্টেনারের মধ্যে তোমার ইনসুলেটিং অয়েল রাখা আছে আপ টু এ সার্টেন লেভেল পর্যন্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্লোজড, মানে এটা ওপেন অ্যাটমসফিয়ারের সংস্পর্শে কিন্তু নেই, মানে এটা হচ্ছে এনক্লোজড একটা কন্টেনার। এখন তার উপরে ধরো একটা নলের মতো জায়গা আছে বা একটা ধরো মানে একটা অপশন আছে এখান থেকে কিছু এন্টার করার। ঠিক আছে, এবার এই যে একটা হোল, সেই হোলের মাধ্যম দিয়ে আমরা ইগনাইটেশনের যে সোর্সটা সেটাকে এখানে মানে এর ভেতরে এই কন্টেনারটার ভেতরে প্রবেশ করাবো। এবার যেহেতু এক্ষেত্রে আমাদের যে অয়েলটা ইনসুলেটিং অয়েল সেটা সরাসরিভাবে ডাইরেক্ট অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আসছে না, তো এই পদ্ধতিতেও আমরা যদি অয়েলটাকে ক্রমশ ক্রমশ গরম করতে থাকি তাহলে দেখতে পাবো একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত গরম করলে তবে এই ইগনাইটেশনের যে সোর্সটা, মানে যেটা জলে সহজে এরকম একটা বস্তু, সেটাতে একটা স্পার্কিং দেখা যাচ্ছে, মানে প্রথমেই যাবে না, এটাকে গরম যত করব আস্তে আস্তে একটা পার্টিকুলার টেম্পারেচারে যাওয়ার পরে স্পার্কিংটা দেখতে পাবো। তো এই পদ্ধতিতে যে টেস্টিংটা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্লোজ কাপ মেথড, এবং এটা হচ্ছে বেশি অ্যাকিউরেট, কারণ এক্ষেত্রে যে অয়েলের উপরের যে সারফেসটা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের ডাইরেক্ট সংস্পর্শে নেই। তার জন্য এই মেথডে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় আরো বেশি অ্যাকিউরেট মেথড, এটা হচ্ছে ক্লোজ কাপ মেথড। ঠিক আছে, তো এইগুলো ছিল আগের দিনের ডিসকাশন। ওপেন অ্যান্ড ক্লোজ কাপ এটা হচ্ছে ফর দ্য ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্টিং অফ ইনসুলেটিং অয়েলস। এবার আমরা দেখবো যে ইনসুলেটিং অয়েলের মধ্যে তো বিভিন্ন ধরনের ইম্পিউরিটি চলে আসতে পারে, বিভিন্ন ধরনের ইম্পিউরিটি যেমন হচ্ছে স্লাজ, সেগুলো চলে আসতে পারে। এবার এগুলো যখন চলে আসবে তখন ট্রান্সফরমার ইনসুলেটিং অয়েল যেটা ইউজ করছি তার ইনসুলেটিং প্রপার্টিটা নষ্ট হয়ে যাচ্ছে, ডাইইলেকট্রিক লসেস বেড়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ট্রান্সফরমার অয়েলটাকে তো চালানো জাস্টিফাইড হবে না, সেটা এটা ফায়ার বা ব্রেকডাউনের কারণ হয়ে দাঁড়াতে পারে, ইনসুলেশন ফেলিওরের কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সেই অয়েলটাকে পরিশোধন করার দরকার আছে, সেটাকে ফিল্ট্রেশন করতে হবে। ঠিক আছে, ফিল্ট্রেশন যখন করবে তখন হচ্ছে তার ইনসুলেটিং প্রপার্টিটা আরো ভালো হবে, এবং যত ইনসুলেটিং প্রপার্টিটা ভালো হবে তত ট্রান্সফরমারটার পক্ষে সেটা ভালো, ট্রান্সফরমারটা আরো দীর্ঘ সময় ধরে চলবে, ট্রান্সফরমারের ব্রেকডাউন হবে না বেশি। এবং ট্রান্সফরমারটা হচ্ছে একটা বেশ কস্টলি জিনিস, কস্টলি একটা ইকুইপমেন্ট, তো এটাকে একটা অ্যাসেট বলা যেতে পারে। যত ভালো হবে ট্রান্সফরমারের লাইফ, যত বেশি হবে তত আমরা বলতে পারি যে সেটা আমাদের যে ইনভেস্টমেন্টটা হয়েছে ওই অ্যাসেটটা পারচেজ করতে, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই যেটা, সেটা কিন্তু ভালো হবে। যত বেশি চালাতে পারবো ট্রান্সফরমার ততই তো ভালো। এবার যত ব্রেকডাউন কম হবে
ট্রান্সফরমারে, তত হচ্ছে তার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমরা দিতে পারবো, কারণ ট্রান্সফরমার থেকেই তো পাওয়ার সাপ্লাইটা সব জায়গায় যায়। তো ট্রান্সফরমারের ব্রেকডাউন কম মানে সেখান থেকে আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইও পাবো। সুতরাং সেই সব দিক মাথায় রেখে ট্রান্সফরমারের অয়েলের যে ইনসুলেটিং কোয়ালিটি সেটাকে আরো বেটারমেন্টের জন্য ট্রান্সফরমার অয়েলের ফিল্ট্রেশন করতে হবে। ফিল্ট্রেশন করলে তার যে ইমপিউরিটিগুলো হয়েছে সেগুলোকে দূর করা সম্ভব এবং ট্রান্সফরমার অয়েলের কোয়ালিটি, ইনসুলেটিং কোয়ালিটিটাকে আরো বেটার করা সম্ভব। এবার এই ট্রান্সফরমার অয়েলের যে পিউরিফিকেশন, তার প্রসিডিওরটা কি আছে? তো এই যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের মাধ্যমে কি কি রিমুভ করা যায়? রিমুভ করা যায় স্লাজ। আমরা আগের দিনই বলেছি স্লাজ ব্যাপারটা কি। ডিজলভ ময়েশ্চার অ্যান্ড ডিজলভ গ্যাসেস ফ্রম দ্য অয়েল। অয়েলের মধ্যে স্লাজ মিশে থাকে, সেমি সলিড যে জিনিসটা, যেটা হচ্ছে সালফারের অক্সিডেশনের ফলে মূলত তৈরি হয়। আর একটা হচ্ছে ডিজলভ ময়েশ্চার, অয়েলের মধ্যে কিছু ময়েশ্চারও ঢুকে যায়, সেটাকেও রিমুভ করা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে কিছু ডিজলভ গ্যাস যদি থেকে থাকে সেগুলোকেও রিমুভ করা যায়। এবং এটা হচ্ছে ট্রান্সফরমার অয়েলের যে কন্ডিশনিং, সেটার মাধ্যমে ট্রান্সফরমার অয়েলের যে অ্যাসিডিটিটা যদি বেড়ে গিয়ে থাকে, সেই অ্যাসিডিটিটাও অনেকাংশে ইমপ্রুভ করা যায়। অ্যাসিডিটিটা বেড়ে থাকলে সেটাকে কম করার উপায় হচ্ছে ট্রান্সফরমার অয়েলকে পিউরিফিকেশন করা। এবার হচ্ছে প্রসিডিওরস, মানে কি মেথডে আমরা এটা করব, ট্রান্সফরমার অয়েলটাকে পিউরিফাই করব। তো ট্রান্সফরমার অয়েলকে ফিল্ট্রেশন করবার জন্য দুটো টেকনিক আছে। একটা হচ্ছে ভ্যাকিউম টাইপ ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল টাইপ রিমুভাল অফ সলিডস অ্যান্ড ওয়াটার সেপারেশন। এই দুটো টেকনিক, একটা হচ্ছে ভ্যাকিউম টাইপ আর একটা হচ্ছে সেন্ট্রিফিউজ টাইপ। দুটো টেকনিকেই করা যায়। তো ট্রান্সফরমার অয়েলের যে স্লাজ রিমুভাল, সেই টেকনিকগুলো আমরা এক এক করে দেখব। ঠিক আছে, আমরা বেশি ডিসকাশনে যাচ্ছি না, আমরা এক এক করে টেকনিকগুলো দেখে নিই। যেমন হচ্ছে সেন্ট্রিফিউগাল পিউরিফায়ার, এটা হচ্ছে আমাদের প্রথম মেথড। প্রথম মেথডে আমরা দেখবো হচ্ছে সেন্ট্রিফিউগাল পিউরিফায়ারের মাধ্যমে আমরা কি করে ট্রান্সফরমার অয়েলকে ফিল্ট্রেশন করতে পারি, কিভাবে পিউরিফাই করতে পারি। তো তার একটা ডায়াগ্রাম দেখো এখানে দেখানো হয়েছে, এই হলো তার ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে ডায়াগ্রামের মধ্যে কি কি জিনিস আছে প্রথমত আমরা একবার দেখে নিই। দেখো উপরে এই যে জিনিসটা, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটাকে আমরা ফিল্ট্রেশন করতে চাই, মানে এর মধ্যে যে অয়েলটা সেটাকে আমরা ফিল্ট্রেশন করতে চাই। সেই ফিল্ট্রেশনের জন্য আমরা এক্ষেত্রে যে টেকনিক ইউজ করছি সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফিল্টার টেকনিক। এবার এখানে দেখো একটা ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড হয়ে আছে একটা, এটা হচ্ছে ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাঙ্ক, উপরের এটা হলো কনজারভেটর ট্যাঙ্ক। আর এই তলায় যেটা হয়, তলায় থাকে ড্রেন ভালভ। ট্রান্সফরমারের অয়েল নিচের দিক থেকে যেখান দিয়ে বার হয় সেটাকে বলা হয় ড্রেন ভালভ। ঠিক আছে, এবার হচ্ছে ড্রেন ভালভ যেটা আছে সেটাকে আমরা কানেক্ট করে দিয়েছি একটা রেগুলেটিং ভালভের সঙ্গে। ট্রান্সফরমারের অয়েল যেখান থেকে বার হবে, এখান থেকে ড্রেন ভালভ থেকে বেরিয়ে আসবে, সেটার সঙ্গে একটা পাইপ লাইন কানেক্ট করেছি আমরা, ফিল্টার মেশিনটাকে যুক্ত করব। তো এটা হচ্ছে একটা রেগুলেটিং ভালভ, এটার মাধ্যমে আমরা রেগুলেট করতে পারি কতটা অয়েল আসবে, সেই ব্যাপারটাকে রেগুলেট করবার জন্য এই পাম্পটা, এই ভালভটা আছে। এই ভালভটা ওই কারণেই আছে। তারপরে যেটা 3 নাম্বার কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এটা হলো স্ট্রেনার। স্ট্রেনার কি করবে? স্ট্রেনার হচ্ছে এই যে লিকুইডটা এখান থেকে আসছে, ইনসুলেটিং অয়েলটা যেটা আসছে এখান দিয়ে, তো সেটার মধ্যে অনেক সময় কিছু সলিড একদম ভারী পার্টিকেল কিছু থাকতে পারে, যেগুলোকে ফিল্টার করারও খুব একটা দরকার নেই, মানে এগুলোকে আমরা ইজিলি সলিড পার্টিকেল তো খুব সহজেই ছেঁকে নিতে পারি। তো সেগুলোকে আর আমাদের এইখানে পাঠানোর দরকার নেই ফার্দার প্রসেসে। সলিড পার্টিকেলগুলোকে এখান থেকে আমরা সরাসরি মানে বার করে নিতে পারবো। সেটার জন্যই হচ্ছে স্ট্রেনার এই একটা কম্পোনেন্ট এখানে আছে। এখানেও একরকম ফিল্টারই হচ্ছে একরকম। ঠিক আছে, তো সলিড পার্টিকেলগুলো এখানে ছাঁকা হয়ে যাচ্ছে। তারপরে যে লিকুইডটা আছে সেই লিকুইডটা হচ্ছে, এটা হলো একটা পাম্প, এটা হলো একটা ইনপুট পাম্প, 4 নাম্বার যেটা হচ্ছে একটা ইনপুট পাম্প। তো ইনপুট পাম্প থেকে কি করবে, এই যে ট্রান্সফরমারের ড্রেন ভালভ, সেখান থেকে থ্রু রেগুলেটিং ভালভ অ্যান্ড থ্রু স্ট্রেনার যে ট্রান্সফরমার অয়েল, সেটাকে এটা এদিকে টানবে। ঠিক আছে, ড্রেন ভালভ ওটাকে, সরি, এই পাম্পটা ওদিকে টানবে এবং টেনে এটা এইখানে 5 নাম্বার যে জায়গাটা দেখতে পাচ্ছি, যেটাকে বলে হিটার চেম্বার, সেখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে, মানে এখান থেকে ট্রান্সফরমার অয়েলটাকে টেনে নিল, এখানে সলিড পার্টিকেলগুলো ফিল্টার আউট হয়ে গেল, এবং তারপরে এই পাম্পটা এই অয়েলটাকে পাঠিয়ে দিল এইখানে। এখানে হচ্ছে হিটার চেম্বার, এখানে তেলটাকে গরম করা হবে। যখন তেলটাকে গরম করা হবে, তার মধ্যে থাকা যেগুলো ইমপিউরিটিগুলো, সেগুলো সেপারেট একটু হতে থাকবে, মানে যেগুলো মিশে ছিল একদম ভালো করে, সেগুলো একটু সেপারেট আউট হতে থাকবে।
তো এবার এই তেলটাকে একটা পার্টিকুলার টেম্পারেচারে গরম করবার পরে সেটাকে পাম্পের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে এইখানে। এই যে জায়গাটা এটাই হচ্ছে আমাদের স্প্রে চেম্বার। এই 6 নাম্বার যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো স্প্রে চেম্বার। তো এইখানে কি করা হয়, মানে এটা হচ্ছে এখানে একটা সেন্ট্রিফিউগাল বোল আছে। এই যে একটা 7 নাম্বার যে জিনিসটা এটা হলো একটা সেন্ট্রিফিউগাল বোল। বোল মানে হচ্ছে বাটি, তো এটা হলো একটা সেন্ট্রিফিউগাল বোল। মানে ওটাকে ঘোরানো হয়, এটা হাই স্পিডে ওটাকে ঘোরানো হয়। তো সেটাকে ঘোরানোর জন্য এটা এখানে একটা মোটর আছে। এখানে একটা মোটর আমরা দেখতে পাচ্ছি, মোটরের মাধ্যমে এই যে সেন্ট্রিফিউগাল বোল এটা খুব হাই স্পিডে ঘুরতে থাকে এবং এখান থেকে গরম হওয়া যে তেলটা ইনসুলেটিং অয়েল সেটা হচ্ছে উপর থেকে এই 6 নাম্বার যে স্প্রে চেম্বার যেটাকে বলছি সেখান থেকে স্প্রে হবে, অয়েলটা স্প্রে হবে এবং এই বোলের ওপরে পড়বে, মানে এই বাটিটার উপরে পড়বে। সেই বাটিটা আবার খুব হাই স্পিডে ঘুরছে। এবার যখন এই হাই স্পিডে ঘুরবে তাহলে এটা তো ঘুরছে মানে এটা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স একটা অ্যাপ্লাই করবে। কার উপরে অ্যাপ্লাই করবে? যে পার্টিকেল গুলো এর উপরে পড়বে তার উপরে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবে। এবার যেগুলো হচ্ছে ইমপিউরিটি, মেনলি যেগুলো ইমপিওর সাবস্টেন্স, আমাদের উদ্দেশ্যটা কি? সেন্ট্রিফিউগাল এই ফিল্টারটাকে আমরা ইউজ করছি তো এই কারণে যাতে আমাদের ইমপিউরিটি গুলোকে আমাদের যে ইনসুলেটিং অয়েল সেখান থেকে সেপারেট আউট করা যায়, তার জন্যই তো আমরা এটা করছি। তো সেটার জন্য যে ইমপিউরিটি গুলো এখানে থাকবে সেগুলো তো একটু ভারী হবে। মানে নর্মাল যেটা অয়েল, অয়েলের ঘনত্ব কত? 0.89 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এর মধ্যে যে ইমপিউরিটি গুলো মিশে থাকছে তাদের ঘনত্ব তুলনামূলকভাবে একটু বেশি হবে, একটু পার্টিকেল গুলো ভারী হবে। তো ভারী পার্টিকেল গুলোর উপরে কি হবে, বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স এটা অ্যাপ্লাই করবে এবং সেটা ক্রমশই নিচের দিকে পড়ে যাবে। আর অয়েলটা কিন্তু নিচের দিকে বেশি যাবে না, সেটা এই দিক দিয়ে বেরিয়ে আসবে, এই ডান দিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। আর মেনলি যেগুলো হচ্ছে ইমপিউরিটি সেগুলো হচ্ছে কিন্তু এই ড্রেন পাইপ এখান দিয়ে বাইরে চলে যাবে। যেগুলো মেনলি ইমপিউরিটি সাবস্টেন্সেস গুলো আছে সেগুলো এই ড্রেন পাইপ দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। নেক্সট যেটা হচ্ছে এই অয়েলটা যেটা আমাদের সেন্ট্রিফিউগাল চেম্বার সেখান থেকে বা সেন্ট্রিফিউগাল ফিল্টার সেখান থেকে বাইরে বেরিয়ে আসবে এবং বাইরে বেরিয়ে এসে এটা ঢুকে পড়বে আর একটা ভ্যাকিউম ট্যাঙ্কের মধ্যে। এটা হচ্ছে ভ্যাকিউম ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ 9 নাম্বার, এটা হলো ভ্যাকিউম ট্যাঙ্ক। এই ভ্যাকিউম ট্যাঙ্কের মধ্যে ভ্যাকিউম তৈরি করবার জন্য এখানে একটা পাম্প আছে, এটা হলো ভ্যাকিউম পাম্প। ভ্যাকিউম পাম্প কি করছে, ওখান থেকে এয়ারকে টেনে নিচ্ছে এবং এখানে একটা শূন্যস্থান তৈরি করছে, ভ্যাকিউম তৈরি করছে। এবং যদি এখান থেকে এয়ারটাকে টেনে নেয়, তো আমরা জানি তো এয়ারের চাপ বেশি না শূন্যস্থানের চাপ বেশি? তো অবশ্যই মানে শূন্যস্থান হলে চাপটা কমে যাবে, প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, তো আমরা এই ভ্যাকিউম চেম্বারে যেটা হবে, তো অয়েলের মধ্যে যেগুলো হচ্ছে মানে ময়েশ্চার যে কন্টেন্টটা ছিল, চাপ যদি আমরা কমিয়ে দিই তাহলে কি হবে, ওটা তাড়াতাড়ি ফুটে যাবে, মানে তাড়াতাড়ি ওটা বাষ্পে পরিণত হবে, ভেপারে পরিণত হবে। তো তেলটা তো আর বাষ্পে পরিণত হবে না। ট্রান্সফরমারের যে অয়েল বা ইনসুলেটিং অয়েল সেটা তো আর বাষ্পে পরিণত হবে না, কিন্তু যেটা ময়েশ্চার আছে ওর মধ্যে চাপ কমালে খুব সহজেই ওটা কিন্তু বাষ্পে পরিণত হবে। এবং বাষ্পে পরিণত হলে কি হলো, তেলটা থেকে যে জলটা সেটা আরো ভালোভাবে সেপারেট আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি এখানে যে জিনিসটা থাকলো, যে ইনসুলেটিং অয়েলটা থাকলো, সেটার মধ্যে যে ময়েশ্চার কন্টেন্ট ছিল সেই ময়েশ্চার কন্টেন্টটাও অনেকাংশে কমে গেল। ঠিক আছে, এবং তার ফলে যে বিশুদ্ধ তেল, সেই বিশুদ্ধ তেলটা হচ্ছে এই ডিসচার্জ পাম্পে চলে যাবে। ডিসচার্জ পাম্প ওটাকে টানবে, ডিসচার্জ পাম্প টেনে এই আউটলেট ভালভ যেটা 12 নাম্বার আছে, এই আউটলেট ভালভের মাধ্যমে আবার ফ্লো করে দেবে ট্রান্সফরমারের যে কনজারভেটর ট্যাঙ্ক সেখানে। ঠিক আছে, সুতরাং ট্রান্সফরমারের যে কনজারভেটর ট্যাঙ্ক, এখানে যে অয়েলটা আবার ইনজেক্টেড হবে ট্রান্সফরমারের মধ্যে, সেটা কিন্তু একটা বিশুদ্ধ ইনসুলেটিং অয়েল। এটা পিওর একটা ইনসুলেটিং অয়েল, মানে তার মধ্যেকার অনেক ইমপিউরিটিটাকে কিন্তু দূর করা সম্ভব হচ্ছে এই টেকনিক ফলো করে। তো এই যে টেকনিকটা, এটারই নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল টেকনিক। এটাই এখানে বলা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। দেখো এখানে যেটা বলছে যে এটা জেনারেল ডায়াগ্রাম, সেটা আমরা এক্সপ্লেন করলাম। তো এই যে টাইপ অফ পিউরিফায়ার, এটাতে কি কাজে লাগানো হয়, কোন প্রপার্টিটাকে কাজে লাগায় না, দিস টাইপ অফ পিউরিফায়ার মেক্স ইউজ অফ দ্য ডিফারেন্স ইন স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ট্রান্সফর্মার অয়েল and the impurities either in the form of water, dust or carbon etc. The specific gravity of such impurities are more than that of oil. মানে এখানে যে জিনিসটা টেকনিকটা কাজ করছে এই কারণে যে ট্রান্সফরমার যে অয়েল তার যে স্পেসিফিক গ্র্যাভিটি, তার স্পেসিফিক গ্র্যাভিটি কত, 0.89। কিন্তু অন্যান্য যে ইমপিউরিটি গুলো আছে যেমন হচ্ছে ময়েশ্চার বা যে ডাস্ট বা কার্বন, তাদের কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি এর থেকে আলাদা। এদের মধ্যেকার স্পেসিফিক গ্র্যাভিটি যে আলাদা, এই প্রপার্টিটাকেই কাজে লাগিয়ে এই টেকনিকটা কাজ করছে।
ঠিক আছে, ইন দিস মেথড দ্য অয়েল ইজ অ্যাডমিটেড ইনটু দ্য সেন্টার অফ এ বোল হ্যাভিং সেভারাল কনিক্যাল শেপড সেপারেটিং ভেন্স ফিক্সড অন ভার্টিক্যাল শ্যাফট। এখানে ওই চোঙাকৃতি কিছু ভেন থাকে যেগুলোকে একটা ভার্টিক্যাল শ্যাফটের ওপরে মাউন্ট করা থাকে। এখানে এখানে একটা চোঙাকৃতি, এটা একটা দেখতে পাচ্ছ চোঙের মতো দেখতে ব্যাপারটা, এটা একটা ভার্টিক্যাল শ্যাফট, তার উপরে চোঙাকৃতি কিছু ভেন্স এখানে আছে, এবং the shaft is coupled to a electric motor which moves at a very high speed, say 6000 to 8000 rpm। মানে এই যে শ্যাফটটা, এটা কিন্তু এখানে দেখানো নেই, কিন্তু এই শ্যাফটটা এই মোটরের সঙ্গে কাপল করা আছে, মানে এই মোটরটা যখন ঘুরছে শ্যাফটটাও ঘুরছে, ঠিক আছে, এবং এই কাপলিংটা মোটরটার সঙ্গে করা আছে। এই যে মোটর, সেই মোটরটা কিন্তু খুব হাই স্পিডে ঘুরে, 6000 থেকে 8000 rpm, মানে হিউজ একটা স্পিডে এটা ঘুরতে থাকে। And this will cause high centrifugal force on the heavier particles in comparison to the oil particles, and this force may be thousands of times greater than the force of gravity, and they are thrown outwards directly by the bowl and they will get separated from the oil। এর মানে এটাই যে যখন আমার এইটা ঘুরছে, এই সেন্ট্রিফিউগাল বোলের ওপরে তো আমার তেল শুদ্ধ যে ইম্পিউরিটি সেটা এসে পড়ছে, বোল যেটা আছে বোলটার উপরে আমার ইম্পিউরিটি সমেত তেলটা এসে পড়ছে। এখন বোলটা ঘুরছে, খুব হাই স্পিডে ঘুরছে বোলটা, ঠিক আছে, এই বোলটা মনে করো খুব হাই স্পিডে ঘুরছে। এবার এই স্পিডটা যত বেশি হবে তত কি হবে, যত বেশি হবে এখানে যে পার্টিকেলস গুলো এসে পড়বে, এখানে যে পার্টিকেলস গুলো এসে পড়ছে সেই পার্টিকেল গুলোর মাসের ওপরে ডিপেন্ড করবে তো কতটা এর ওপরে সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বে। সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা কি, এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা হলো এম ওমেগা স্কোয়ার আর। এখন যত আমার এমটা বেশি হবে, মাস যত বেশি হবে, তত তো বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বে তার উপরে। এখন অয়েল যে পার্টিকেল গুলো পড়ছে, অয়েলের পার্টিকেলের ক্ষেত্রে মাসটা কম, কারণ তার স্পেসিফিক গ্র্যাভিটি কম, কিন্তু ইমপিওর যে পার্টিকেলস গুলো আছে, ইমপিউরিটি যেগুলো আছে, তাদের ক্ষেত্রে পার্টিকেলের মাস গুলো বেশি, সুতরাং তাদের উপরে বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স পড়বে, এবং সেইগুলো মানে একদিকে থ্রো আউট হবে, এটা হয়তো একদিকে থ্রো আউট হচ্ছে ইমপিউরিটি গুলো যেগুলোর মাস বেশি, এবং যেখানে অয়েলটার তার মাস কম বা স্পেসিফিক গ্র্যাভিটি কম, তার উপরে কম সেন্ট্রিফিউগাল ফোর্স পড়ছে। তো এই টেকনিকের উপরে ভিত্তি করে অয়েল থেকে ইমপিউরিটি গুলোকে সেপারেট আউট করে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি হচ্ছে এটা কিন্তু গ্র্যাভিটির জন্য যে ফোর্স, গ্র্যাভিটির জন্য তো সরাসরি নিচে পড়া উচিত, কিন্তু তা পড়ছে না, গ্র্যাভিটির থেকে সেন্ট্রিফিউগাল ফোর্সের মানটা বেশি, তার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স যেদিকে পাঠাতে চাইছে ওকে, ও সেই দিকে ছিটকে বেরিয়ে পড়ছে, ঠিক আছে, এবং তার মাধ্যমে এটা বাইরের যে ড্রেন ভালভ আছে সেখান দিয়ে বাইরে বেরিয়ে, বা ড্রেন পাইপ আছে সেখান দিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এবার তারপরে দেখো, মোর ওভার when the oil is centrifuged at a high speed, it leaves the bowl in the form of extremely fine spray, due to which the evaporation of the moisture takes place and the dissolved gas also gets released। মানে এত হাই স্পিডে যখন ওটাকে সেন্ট্রিফিউজ করা হচ্ছে ট্রান্সফরমার অয়েলটাকে, তখন যখন এটা এই বোল ছেড়ে বেরোচ্ছে, মানে এই চেম্বারটা ছেড়ে যখন বেরোচ্ছে, এই বাটি যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল বোল, এখান থেকে যখন এটা বেরিয়ে যাচ্ছে তখন অয়েলের পার্টিকেল গুলো আরো বেশি ফাইন হয়ে যাচ্ছে, আরো বেশি থিন হয়ে যাচ্ছে, এবং তার ফলে এটা সুবিধা হচ্ছে যে ওর মধ্যে যে ময়েশ্চার গুলো ছিল, ময়েশ্চারের পার্টিকেল, এবং তার মধ্যে যে ডিজলভ গ্যাস গুলো ছিল তাদের পার্টিকেল, এবং অয়েলের পার্টিকেল, সেগুলো সব একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং তাদেরকে আলাদা করতে আরো সুবিধা হচ্ছে। And if a high vacuum is maintained in the spray chamber and the oil at high temperature is circulated in the chamber, then the process is accelerated and can be carried out at a high rate। মানে এর উপরে যদি একটা ভ্যাকিউম ক্রিয়েট করা যায়, যেটা এখানে করেছে, এই যে ভ্যাকিউম পাম্পের মাধ্যমে এখানে একটা ভ্যাকিউমও ক্রিয়েট করেছে, তাতে কি সুবিধা হয়েছে, ভ্যাকিউমের জন্য আরো একটা সুবিধা হলো যে যখন বাতাসের চাপটা এখানে কমে যাচ্ছে, এখানে যে ইন্টারনাল এয়ার যেটা ছিল, এয়ারের প্রেশারটা কমে যাচ্ছে ভ্যাকিউম তৈরি হচ্ছে বলে, এবং প্রেশার কমলে যে এখানে যে ওয়াটার পার্টিকেলস গুলো ছিল সেগুলো আরো তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সেগুলো আরো তাড়াতাড়ি ভেপোরাইজড হয়ে যাচ্ছে, এবং তার ফলে অয়েল পার্টিকেলস গুলো থেকে ওয়াটার পার্টিকেলস গুলো আরো ইজিলি সেপারেটেড আউট হয়ে যাচ্ছে, এবং এতে এই যে টোটাল ফিল্ট্রেশন প্রসিডিওরটা এটা আরো তাড়াতাড়ি হচ্ছে, আরো ফাস্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের একটা টেকনিক, যে টেকনিকটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফিল্টার টেকনিক, ঠিক আছে। এর মাধ্যমে আমরা এই টেকনিক ইউজ করে ইনসুলেটিং অয়েলকে ফিল্টার আউট করতে পারি, তার মধ্যেকার ইমপিউরিটি গুলোকে আমরা রিমুভ করতে পারি।
তবে এই যে সেন্ট্রিফিউগাল ফিল্টার টেকনিক, এর থেকে আর একটা ভালো টেকনিক আছে, এটার থেকেও জেনারেলি ওইটাকেই বেশি ইউজ করা হয়। ওই টেকনিকটাকে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের স্ট্রিমলাইন ফিল্টার টেকনিক। ঠিক আছে, এখানে যেটা করা হয়, ইনসুলেটিং অয়েলটাকে প্রথমে ডিহাইড্রেট করা হয় এবং তারপরে সেটাকে ডিগ্যাসিফিকেশন করা হয়ে থাকে। তো আমরা ওই টেকনিকটা একটু দেখে নেব। একটা ইনসুলেটিং অয়েল ফিল্ট্রেশনের একটা মেশিন হয়, ঠিক আছে, সেই মেশিনের একটা ম্যানুফ্যাকচারারের যে একটা শিট, সেখান থেকেই আমরা এটা সরাসরি দেখে নেব। একদম ডাইরেক্ট যেটা প্র্যাকটিক্যালি হয়, আমরা একদম সেই ডায়াগ্রাম থেকে এটা বোঝার চেষ্টা করি। এখানে একটা পার্টিকুলার কোম্পানির, এটা যে কোনো কোম্পানির সিমিলার মডেল হবে। এখানে একটা কোম্পানির একটা ট্রান্সফরমার ফিল্টার মেশিনের বিবরণ দেখানো হয়েছে, তো সেটা আমরা নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে ট্রান্সফরমার অয়েল ফিল্টারিং ডিগ্যাসিফিকেশন, বা সরি গ্যাস, এটা ডিগ্যাসিফিকেশন বলা যেতে পারে, অ্যান্ড ড্রাইং ইউনিট। ঠিক আছে, তো এই টেকনিকটা এখানে আমরা আলোচনা করব। দেখো, এরকম একটা ট্রান্সফরমার ফিল্টার মেশিন দেখতে হয়। ঠিক আছে, ট্রান্সফরমার ফিল্টারের ইউনিটটা মূলত এইটুকু জায়গার মধ্যে আছে, ট্রান্সফরমার ফিল্টার ইউনিটটা। ঠিক আছে, এবার এর বিভিন্ন মডেল আছে, এখানে বিভিন্ন মডেল আছে। S550 মানে এটা ছোট, 250 একটু বড়, S500 আরো একটু বড়, মানে সাইজ অনুযায়ী কত আমরা লিটার পার আওয়ার, কত লিটার পার আওয়ার আমরা ফিল্টার করতে পারি, তার অনুযায়ী মডেলের নামগুলো বিভিন্ন হয়ে থাকে। তো এখানে বিভিন্ন মডেল দেখানো হয়েছে। আমরা টেকনিকে চলে আসি, যে কি টেকনিকের মাধ্যমে এই ফিল্টারটা করা হচ্ছে। ঠিক আছে, এটা হলো তার ব্লক ডায়াগ্রাম। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, ট্রান্সফরমার ফিল্ট্রেশনের একটা ব্লক ডায়াগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সেটআপটা এখানে দেখানো হয়েছে। দেখো, এই এখান থেকে এইটুকু জায়গার মধ্যে। তো এর মধ্যে প্রথমেই যেটা করতে হবে, প্রথমে তো একটা ট্রান্সফরমার থাকবে, এরকম ধরো একটা ট্রান্সফরমার এরকম থাকবে কোথাও। এই ট্রান্সফরমারের যে ড্রেন ভালভ থাকবে, ট্রান্সফরমারের তলায় থাকে ড্রেন ভালভ। ঠিক আছে, ট্রান্সফরমারের তলায় যে ড্রেন ভালভ, সেখান থেকে পাম্পের মাধ্যমে এটাকে যুক্ত করতে হবে। কাকে যুক্ত করতে হবে? অয়েল ইনলেটটা যেটা হবে সেটা ওই ড্রেন ভালভ থেকেই হবে। ড্রেন ভালভ থেকে একটা পাম্পের মাধ্যমে অয়েলটাকে নিতে হবে, সংগ্রহ করতে হবে। এবং সেটা কোথায় এন্টার করবে? এটা হচ্ছে আমাদের যে ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশনের যে মেশিন আছে, সেই মেশিনের ইনলেটে এটা প্রবেশ করলো। এটা হলো অয়েল ইনলেট টু হোয়াট? অয়েল ইনলেট অফ দ্য ট্রান্সফরমার ফিল্ট্রেশন মেশিন। তো এখানে প্রথমেই আমরা একটা ভালভ দেখতে পাবো। এই যে 1 নাম্বার ভালভ, এটা কি? এটা হলো ইনলেট ভালভ। ঠিক আছে, এটা হলো একটা ইনলেট ভালভ। ইনলেট ভালভটা বলছে একটা স্ফেরিক্যাল ভালভ, 3 বাই 4 ইঞ্চি, উইথ স্পেশাল টেফলন গ্যাসকেট। গ্যাসকেটও থাকবে, গ্যাসকেট না থাকলে তো অয়েলটা অনেকটা বাইরে বেরিয়ে ছিটকে বেরিয়ে পড়বে, সবটা ঢুকবে না, তার জন্য গ্যাসকেট ইউজ করতে হবে ওতে। এবং এটা মানে 3/4 ইঞ্চি একটা ডায়ামিটার যুক্ত একটা ভালভ। 3/4 ইঞ্চি মানে তোমরা বুঝতে পারছো, 1 ইঞ্চির থেকেও ছোট। 3/4 ইঞ্চি ডায়ামিটার যুক্ত একটা ভালভ এখান দিয়ে আছে। ঠিক আছে, সেখান দিয়ে কি করছে না, এখান দিয়ে অয়েলটা ঢুকবে। এবার অয়েলটা ঢুকে প্রথমেই চলে গেল 2 নাম্বার জিনিসটা হচ্ছে একটা কোর্স ফিল্টার। কোর্স ফিল্টার মানে হচ্ছে এই যে অয়েলটা ঢুকলো ট্রান্সফরমারের ড্রেন ভালভ থেকে এসে, যে অয়েলটা এই ফিল্ট্রেশন মেশিনে ঢুকছে, অনেক সময় হয় কি এর মধ্যে অনেক বড় বড় সলিড পার্টিকেলস থাকে, অনেক ইম্পিউরিটি অনেক বড় সাইজের হয়। তো এত বড় সাইজের পার্টিকেল গুলোকে আমরা মেন ফিল্টারের মধ্যে ঢুকিয়ে তো লাভ নেই। তাকে, যেহেতু বড় পার্টিকেল, একে আমরা একটা বড় ছাঁকনার সাহায্যে ছেঁকে ফেলতে পারি। এগুলোকে আর ফার্দার প্রসেসে নিয়ে গিয়ে লাভ নেই, বড় বড় পার্টিকেল গুলো প্রথমেই এখান থেকে ছেঁকে যাক। তার জন্য এখানে একটা কোর্স ফিল্টার, কোর্স মানে হচ্ছে বড় পার্টিকেল গুলোকে যদি ছাঁকনি করতে হয়, তার জন্য এই ফিল্টারটা আছে 2 নাম্বার। এইটা, এটা হলো সেই কোর্স ফিল্টার। কোর্স ফিল্টারের পরে এখানে আমরা 2A যেটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা সার্ভিস ভালভ। এটাও একটা স্ফেরিক্যাল ভালভ, যেটা হচ্ছে 3/4 ইঞ্চি ডায়ামিটার যুক্ত, এবং এটাও স্পেশাল টেফলন গ্যাসকেট থাকে। এবং এটাকে কেন রাখা হয়েছে? এটা হচ্ছে মেইনটেনেন্স করবার জন্য। কার মেইনটেনেন্স করবার জন্য? এটা হচ্ছে 2 নাম্বার যেটা আছে, যেটা আমাদের হচ্ছে কোর্স ফিল্টার, সেই কোর্স ফিল্টারের মেইনটেনেন্স করবার জন্য এটা থাকছে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে যখন অয়েল ঢুকছে, অনেক ভারী ভারী বড় বড় যে সলিড পার্টিকেল, সেগুলো তো এখানে ছাকা যাচ্ছে। এবার অনেকক্ষণ ধরে যদি আমরা চালাতে থাকি, অনেক পার্টিকেল এখানে জমা হয়ে যাবে, অনেক সলিড পার্টিকেল জমা হয়ে যাবে। তখন আমাদের কাজ কি হবে? আমরা তো সেই প্রসেসটা চালিয়ে যেতে পারি না। তার জন্য দরকার যে এর মধ্যে যে বড় পার্টিকেল গুলো জমা হয়েছে, ওগুলোকে একবার ফেলে দেওয়া হোক, ফেলে দিয়ে আবার নতুন করে লাগানো হোক, নাহলে ছাকার যে রেট সেটা আরো কমে যাবে। তো সেটা করবার জন্য
যখন আমরা এটাকে ধরো মেনটেনেন্স করব, তখন তো আমার অয়েলটা যদি এই দিক দিয়ে না বেরিয়ে চলে আসে, যদি আমরা এই ভালটা না রাখি, তাহলে কি হতো, এই ফার্দার যে প্রসেসগুলো আছে সেখান থেকে তো আবার এই দিক দিয়ে বেরিয়ে চলে আসতো। কিন্তু এই যে সার্ভিস ভালভ, এটাকে আমরা অফ করে রাখলে এদিক থেকে আর তেল এদিকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। সার্ভিস ভালভের মাধ্যমে আমরা এই 2 নাম্বার যেটা আমাদের কোর্স ফিল্টার, সেই কোর্স ফিল্টারটার আমরা মেইনটেনেন্স করে ফেলতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এটা 3 নাম্বার জায়গাতে ঢুকে গেল। এই যে 3 নাম্বার, এটা হলো এই যে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো 3 নাম্বার। এটা কি, এটা হলো আমাদের, এটা হচ্ছে হিটার চেম্বার। ঠিক আছে, মানে এটা হচ্ছে অয়েল হিটার। এখানে আমাদেরকে ট্রান্সফরমার অয়েলটাকে হিট করতে হবে, এবং হিট করবার জন্য ওখানে বলেছে, এটা এই মেশিনটার ক্ষেত্রে, এটা যে সব মেশিনে সেম হবে তা নয়, পার্টিকুলার এই মডেলটার ক্ষেত্রে এখানে বলেছে 7.5 কিলোওয়াটের একটা পাওয়ার যুক্ত একটা হিটার আছে, এবং সেটাতে দুটো স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজ হচ্ছে 3.75 কিলোওয়াট পাওয়ার আছে। ঠিক আছে, তার মানে এখানে দুটো হিটার আছে, এই জায়গাটার মধ্যে হিটার আছে। তাহলে হিটারের মধ্যে আমরা যখন এই অয়েলটাকে পাঠাচ্ছি, ট্রান্সফরমার অয়েল যেটা আছে, আমরা তো এইখান দিয়ে এখানে এই ট্যাঙ্কের মধ্যে পাঠাচ্ছি, তাহলে এই হিটারের মধ্যে ওই অয়েলটা হিটেড হবে, গরম হবে। এবার এই অয়েলটা কতটা গরম হবে সেটাকে তো মনিটর করতে হবে। এমন যদি হয় আমরা গরম করতেই থাকি আর অয়েল গরম হতেই থাকে, তাহলে তো এখানে একটা মানে প্রচুর হিউজ একটা প্রেশার তৈরি হয়ে যাবে এবং এটা ফেটে যেতে পারে। সুতরাং এটা করতে দিলে চলবে না, এখানে ব্যাপারটাকে মনিটর করতে হবে। মনিটর করবার জন্য কি কি রেখেছে দেখো, একটা হচ্ছে সেফটি ভালভ। এটা হচ্ছে উইথ টেফলন গ্যাসকেট is installed in the oil heater and it prevents the increase of pressure in case of oil is overheated or the outlet valve is negligently closed. It is calibrated to open when the pressure rises above 5 bar. প্রেসারের ইউনিট আমরা জানি বার। তো এর মধ্যে এই যে চেম্বারটা, যেখানে আমাদের হিটার চেম্বার, সেখানে যদি প্রেসারটা 5 বারের থেকে বেশি হয়ে যায়, 5 বার তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন আমাদের কি হবে, একটা ভালভ কাজ করবে, সেই ভালভ কাজ করবে, দিয়ে এটাকে ওপেন করে দেবে, মানে এখান দিয়ে তেলটাকে বাইরে বার করে দেবে। কোথা দিয়ে বার করবে, এই ভালভ দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। কখন ঘটবে এই ঘটনাটা, এই ঘটনাটা ঘটবে যদি আমাদের এখানে প্রচন্ড হিট হয়ে যায় অয়েলটা। অয়েলটা প্রচন্ড হিট হওয়ার কথা নয়, সেটাকে কন্ট্রোল করার ব্যবস্থা আছে, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো কারণে প্রচন্ড হিট হয়ে যায়, অথবা এখানে যে আউটলেট ভালভ যেটা আছে ফাইনাল, এটা কখন আসছে আমি পরে বলছি, এই আউটলেট ভালভটা ধরো কেউ ভুল করে ক্লোজ করে দিয়েছে, তাহলে কি হবে, বাকি সব প্রসেস হচ্ছে, আউটলেটটা বন্ধ হয়ে গেছে, কেউ ভুল করে দিয়েছে ধরো, সেক্ষেত্রে কি হবে, প্রচন্ড প্রেশার হয়ে যাবে, বাকি যে জায়গাগুলো আছে সেখানে চাপ তো প্রচুর বেড়ে যাবে। তাহলে যদি চাপ বেড়ে যায়, চাপ বেড়ে গেলে কিন্তু, যেহেতু এটা একটা হিটেড অ্যাটমসফিয়ারে হচ্ছে, চাপ বেড়ে গেলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, প্রচন্ড গরম তেল আছে ভেতরে, ফেটে যেতে পারে। সুতরাং সেই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য অ্যাজ এ সেফটি পারপাস এই ভালভটাকে রাখা হয়েছে। এই ভালভটা কি করবে, যখনই দেখবে যে ভেতরের তেলের যে চাপটা সেটা হচ্ছে 5 বারের থেকে বেশি হয়ে গেছে, বার হচ্ছে একক, 5 বারের থেকে বেশি হয়ে গেলেই তখন এটা অটোমেটিক্যালি খুলে যাবে, খুলে গিয়ে প্রেসারটাকে রিলিজ করিয়ে দেবে। আর আছে আমাদের এখানে দুটো 5 এবং 6 নাম্বার যে জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেফটি অ্যান্ড কন্ট্রোল থার্মোস্ট্যাট, আর একটা হচ্ছে কন্ট্রোল থার্মোস্ট্যাট। সেফটি অ্যান্ড কন্ট্রোল থার্মোস্ট্যাট, এটাতে হচ্ছে যে রেগুলেটিং দ্য টেম্পারেচার, মানে যখন দেখা যাবে যে এই ট্রান্সফরমার অয়েল যেটাকে আমরা এই হিটার চেম্বারের মধ্যে গরম করছি, গরম করার একটা লিমিট আছে। ঠিক আছে, গরম করার একটা লিমিট আছে, যখনই দেখবে যে গরমযুক্ত মানে গরম যে ট্রান্সফরমার অয়েল, তার তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, তখন এই যে আমাদের কন্ট্রোল অ্যান্ড সেফটি অ্যান্ড কন্ট্রোল থার্মোস্ট্যাট, এটা কিন্তু অপারেট করে যাবে। এবং এই হিটারের সাপ্লাই, হিটারটাকে তো একটা ইলেকট্রিক সাপ্লাই দিতে হয়েছে, তাছাড়া হিটারটা চলছে কি করে, মানে হিটারের পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেবে। এই 5 নাম্বার যে আমাদের কন্ট্রোল অ্যান্ড সেফটি অ্যান্ড কন্ট্রোল থার্মোস্ট্যাট এইটা। আর এই যেটা 6 নাম্বার, এটাও হচ্ছে একটা থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটা হচ্ছে অনলি ফর কন্ট্রোল পারপাস, সেফটি পারপাস বলা যাবে না, এটা হচ্ছে কন্ট্রোল পারপাস। মানে এর ভেতরে যে অয়েলটাকে জেনারেলি কত ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়, না এটাকে জেনারেলি 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এখন হিটারের টেম্পারেচারটা যাতে 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই থাকে, সেইটা কন্ট্রোল করাটা হলো এই থার্মোস্ট্যাটের কাজ। ঠিক আছে, এই থার্মোস্ট্যাট দেখবে যে হিটার যে গরমটা করছে অয়েলটাকে, অয়েলের টেম্পারেচার যেন আপ টু 65 ডিগ্রি সেলসিয়াসই থাকে, সেটা কন্ট্রোল করবে আমার এই 6 নাম্বার থার্মোস্ট্যাট। মানে এটাও থাকছে আর এটাও থাকছে, 65 ডিগ্রি হলেই এই থার্মোস্ট্যাট কি করবে, হিটারের পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেবে। কিন্তু যদি
তাও না পারে, মানে বাই চান্স যদি 6 নাম্বারটা ফেল করে যায়, তার জন্য অ্যাজ এ ব্যাকআপ আমরা বলতে পারি এই 7 নাম্বারটা আছে সেফটি। এটা হচ্ছে 90°C হয়ে গেলে তখন এটা কিন্তু পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে দেবে। আর এখানে 7 নাম্বার যেটা আছে এটা হলো একটা থার্মোমিটার। 7 নাম্বার হচ্ছে থার্মোমিটার, এর এটা হচ্ছে ওই কন্ট্রোল প্যানেলের ওখানে রাখা আছে, যাতে মানে যে অপারেটর যে মেশিনটাকে চালাবে সে ওখানে দেখতে পারে, ডিসপ্লেতে দেখতে পায় টেম্পারেচার কত আছে অয়েলের। ঠিক আছে, তাহলে আপ টু এই পর্যন্ত আমরা দেখলাম যে অয়েল এলো, অয়েল এসে ভালভের মাধ্যমে হিটারে গেল, হিটারের মধ্যে সেই অয়েলটা আপ টু 65°C পর্যন্ত গরম হলো, এবং এবং সেই হিটারের প্রসেসটাকে কন্ট্রোল করবার জন্য সেখানে একটা সেফটি ভালভ থাকছে, এখানে কিছু থার্মোস্ট্যাট থাকছে এবং একটা থার্মোমিটারও থাকছে ফর মনিটরিং অফ দ্য টেম্পারেচার। তারপরে যে গরম তেলটা হলো, ট্রান্সফরমার অয়েল যখন গরম হলো, সেই গরম তেলটাকে কি করছে, আর একটা পাইপের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে আমাদের ডিগ্যাসিফিকেশন চেম্বারে। কিন্তু যাওয়ার পথে কে পড়ছে, যাওয়ার পথে পড়ছে আমাদের একটা 8 নাম্বার, এটা একটা ভালভ। এই ভালভের নাম কি, 8 নাম্বারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ভালভ। এ কি করে না, ইট ইজ এ স্পেশাল ম্যাগনেটিক ভালভ ক্যাপেবল অফ অপারেটিং ইন ভ্যাকিউম। এটা ভ্যাকিউমে কাজ করতে পারে, মানে যখন কোনো প্রেসার নেই, এয়ার প্রেসার নেই, একদম ভ্যাকিউম একটা কন্ডিশন, সেই কন্ডিশনে এই ভালভ কাজ করতে পারে। এবং এই যে ভালভটা, এটা ট্রান্সফরমার অয়েল এবং হাই টেম্পারেচার তার দ্বারা কোনোভাবেই এফেক্টেড হয় না। ঠিক আছে, মানে এতে যতই তুমি তাপ দাও, এটা ওই ট্রান্সফরমার অয়েল যেটা এই ভালভের মধ্যে ঢুকছে সেটা তো গরম তেল, 65°C তাপমাত্রায় গরম তেল। তাহলে এই গরম যে তেল তার প্রভাবে, বা ট্রান্সফরমার অয়েল একটা কেমিক্যাল আছে, ট্রান্সফরমার অয়েল একটা মানে তার মধ্যে তো একটা মিনারেল অয়েল, তার প্রভাবে এর মধ্যে কোনো মানে রিয়াকশন হয় না, এটা একদম ঠিকঠাক থাকে। ট্রান্সফরমার অয়েল এর কোনো ক্ষতি করতে পারে না, বা গরম বা হাই টেম্পারেচারে এর কোনো ক্ষতি করতে পারে না, এরকম একটা ভাব। এবং এ হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ এই যে 10 নাম্বার, 10 নাম্বারটা হচ্ছে আমাদের ফ্লোটার। ঠিক আছে, 10 নাম্বার এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ভালভ এরা উভয়ে মিলে কি করে, এরা হচ্ছে উভয়ে মিলে যে ডিগ্যাসিং ট্যাঙ্ক যেটা আছে, ডিগ্যাসিং ট্যাঙ্ক অর্থাৎ এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটাকে বলে ডিগ্যাসিং ট্যাঙ্ক। এই ডিগ্যাসিং ট্যাঙ্কের মধ্যে কতটা অয়েল থাকবে, কতটা তেল এর মধ্যে থাকবে, সেটাকে কন্ট্রোল করবার জন্য এই ভালভটা আছে, ম্যাগনেটিক ভালভটা আছে। এবং এটা এই ফ্লোটারের সঙ্গে কম্বিনেশনে কাজ করবে, মানে ফ্লোটার বলে দেবে যে কতটা পর্যন্ত তেল গেলে ভালভটা অপারেট করা উচিত। একটা সার্টেন লেভেল পর্যন্ত তেল উঠে গেলে তখন এই ভালভটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আর নেবে না, ওদিক থেকে আর তেল আসতে দেবে না। ঠিক আছে, যতক্ষণ না ফ্লোটার বলছে যে তেল আরো আসুক ততক্ষণ তেল আসতে থাকবে, কিন্তু যখনই বলবে যে আর তেল আসতে হবে না, মানে ওভারলোড হয়ে গেছে বা ওভার লেভেলটা ক্রস করে গেছে, তখন কিন্তু অফ করে যাবে, এই ভালভটা অফ হয়ে যাবে এবং এদিক থেকে আর তেল আসতে দেবে। তাহলে গরম হওয়া যে ট্রান্সফরমার অয়েল সেটা হচ্ছে ম্যাগনেটিক ভালভে ঢুকলো, ম্যাগনেটিক ভালভ অপারেট করে তেলটাকে কোথায় পাঠাবে, এটাকে পাঠিয়ে দেবে এই চেম্বারের মধ্যে। এই যে চেম্বার, এই চেম্বারটাকে বলা হয় ডিগ্যাসিফিকেশন চেম্বার। ঠিক আছে, ডিগ্যাসিফিকেশন চেম্বারের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, 9 নাম্বার যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের ডিগ্যাসিং চেম্বার বা ডিগ্যাসিং ট্যাঙ্ক। ওই ডিগ্যাসিং ট্যাঙ্কটা কি জিনিস, ইট ইজ এ ওয়েল্ডেড কনস্ট্রাকশন, মানে ওয়েল্ডিং করে এটাকে বানানো হয়েছে উইথ স্পেশালি শেপড সেপারেটিং শিটস অফ ইকুয়াল ফর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ অয়েল। এখানে কিছু সেপারেটিং শিটস আছে এবং সেখানে যাতে অয়েলগুলো অয়েলটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে। অ্যান্ড অয়েল ইজ কনভেড ওভার দ্য রেজিগ রিংস, এর ভেতরে কিছু রিং আছে যেখানে অয়েলের সারফেস এরিয়াটা অনেকটা বেড়ে যাবে। এখানে কিছু কিছু রিং আছে, ঠিক আছে, মানে এই যে ভেতরে দেখতে পাচ্ছ ডিগ্যাসিং চেম্বার, এখানে এই একটা রিং, উপরে একটা তল হলো, তারপরে আরেকটা তল হলো, আরেকটা তল হলো, এই যে তলগুলো আছে এক একটা, এগুলোকে বলা হয় কি বলা হয়, রেজিগ রিংস। এই রেজিগ রিং এর উপরে এসে তেলটা পড়ে, তা তেলটা যখন এতটা বড় একটা সারফেসের উপরে পড়ছে তখন কি হচ্ছে, তেলটা ছড়ানোর জায়গা পাচ্ছে, তেলটা ছড়িয়ে পড়ার একটা জায়গা পাচ্ছে, অনেকটা জায়গা পাচ্ছে। ঠিক আছে, এই কারণে এই রিংগুলোকে রাখা থাকে যাতে অয়েলটা ভালো করে ডিস্ট্রিবিউটেড হতে পারে সারফেসের উপরে। ঠিক আছে, এবং এতে কি হয়, মানে হচ্ছে অয়েলের সারফেসটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে এবং গ্যাস ফ্র্যাকশনস ক্যান বি এফিশিয়েন্টলি সেপারেটেড। মানে এতটা বড় সারফেস হতে কি হবে, তেলের মধ্যে বিশুদ্ধ ট্রান্সফরমার অয়েল, তার মধ্যে তো গ্যাস থাকা উচিত নয়, কিন্তু যদি গ্যাস তো আছে বলেই আমরা ফিল্ট্রেশনটা করছি, তো গ্যাসিয়াস যে পার্টিকেল সেগুলো কিন্তু তেলের যে পার্টিকেল সেখান থেকে সেপারেটেড হয়ে যাবে। যখন এরকম একটা বড় সারফেসের উপরে গরম তেলটাকে আমরা ছড়িয়ে পড়ার জায়গা দেবো, তখন কিন্তু অয়েল থেকে যে গ্যাসিয়াস পার্টিকেলস গুলো আছে সেগুলো ইজিলি
সেপারেটেড আউট হয়ে যাবে। এটা হচ্ছে ডিগ্যাসিং চেম্বারের মধ্যে এই ব্যাপারটি ঘটবে। এবং ইন অ্যাডিশন দ্য রেস্টিং টাইম অফ অয়েল ইজ ইনক্রিজড টু দ্য ম্যাক্সিমাম, মানে অয়েলটা অনেকটা জায়গা জুড়ে ছড়াচ্ছে বলে অনেকক্ষণ ধরে রেস্ট করতে পারছে, অনেকটা জায়গা তো ছড়াতে সময় লাগছে, তার জন্য অয়েলটা অনেকক্ষণ রেস্টিং টাইম পাচ্ছে। And the degassing tank is equipped with sight glass for visual control of the process, as well as a special lamp for illumination of the tank interior. The power supply of the lamp is 12 volt for safety reasons. মানে এই যে ডিগ্যাসিং চেম্বার, এর ভেতরে তেলটা আসছে, তেলটা এসে রেজিক রিংগুলোর উপরে ছড়িয়ে পড়ছে। এবার এই যে প্রসেসটা, এইটা বাইরে থেকে দেখা যাবে। এই যে ট্যাঙ্কটা তো একটা মেটাল দিয়ে তৈরি। এবার এখানে একটা ট্যাঙ্কের ওখানে একটা কাঁচের একটা জায়গা আছে, হ্যাঁ, সাইডে। এই যে গোল করে দেখতে পাচ্ছ 18 নাম্বার, এটা হচ্ছে সাইড, মানে এখান দিয়ে আমরা দেখতে পারবো ভেতরে কি চলছে প্রসেসটা, সেটা বাইরে থেকে দেখা যাবে। কাঁচের একটা উইন্ডো আছে, এখান দিয়ে ব্যাপারটাকে দেখা যাবে। এবং এখানে ইলুমিনেটেড থাকে, এখানে একটা লাইট থাকে যেটাকে 12 ভোল্টের সাপ্লাই দিয়ে জ্বালানো হয়। তো লাইট থাকার কারণে ভেতরের যে টোটাল ব্যাপারটা আমরা ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, তো এইটা হবে ডিগ্যাসিং চেম্বারের মধ্যে প্রসেস। এবার এর সঙ্গে আরো কিছু কম্পোনেন্টস আছে, সেগুলো আমরা দেখি। নেক্সট যেটা হচ্ছে, এই ডিগ্যাসিং চেম্বার থেকে কিন্তু তেলটা নিচের দিক দিয়ে বেরিয়ে চলে আসবে। নিচের দিক দিয়ে বেরিয়ে চলে আসবে কোথায়? 12 নাম্বার। 12 নাম্বার এবং এই 11 নাম্বার এরা কি করছে? 11 নাম্বার এটা হচ্ছে কি দেখে নেওয়া যাক। 11 নাম্বারটা হচ্ছে আমাদের গিয়ার পাম্প। এটা হলো একটা পাম্প, এক্ষেত্রে বলছে 500 লিটার পার আওয়ার ক্যাপাসিটি। এই ক্যাপাসিটির এটা হলো একটা গিয়ার পাম্প। মানে এই পাম্পটা কি করছে না, দিস পাম্প ইজ স্পেশালি ডিজাইনড টু অপারেট আন্ডার ভ্যাকিউম কন্ডিশনস অ্যান্ড ইট ইজ ইউজড ফর ইভাকুয়েশন অফ দ্য অয়েল ফ্রম দ্য ডিগ্যাসিং ট্যাঙ্ক। এটা হচ্ছে ডিগ্যাসিং যে ট্যাঙ্ক, সেখান থেকে অয়েলটা বার করে নেওয়ার জন্য, মানে অয়েলটা তো আর নিজের থেকে এখানে চলে আসবে না, আরো ভালো করে টানার জন্য এখানে একটা পাম্প লাগিয়ে রেখেছে। এমনিতেও গ্র্যাভিটির জন্য নিচেই নামতো, কিন্তু আরো ভালো করে টানার জন্য এখানে একটা পাম্প লাগিয়ে রেখেছে। এই পাম্পটা কি করছে, এখান থেকে তেলটাকে টেনে নিচ্ছে। ঠিক আছে, এই 11 নাম্বার এটা হলো একটা পাম্প। তার আগে আমি মিস করে গেছি 10 নাম্বার, যেটা হচ্ছে এই ডিগ্যাসিং চেম্বারের সঙ্গেই একটা কম্পোনেন্ট। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ফ্লোটার। ফ্লোটার কি করে, যখন এই তেলটা ডিগ্যাসিং চেম্বারের মধ্যে পড়ছে, দেখো এতদূর পর্যন্ত তেলের লেভেল আছে। এবার তেল যত বেশি পড়বে, ভালভের মধ্যে দিয়ে তেল আসছে, তেল এখানে এসে পড়ছে। তেল পড়তে পড়তে যদি এই লেভেলটা ছাড়িয়ে যায়, এই লেভেল যদি ছাড়িয়ে যায়, তখন কিন্তু আর তেল পড়া উচিত নয়। তখন তেল পড়াটাকে থামাতে হবে। তেল পড়াটাকে থামাবেটাকে, এই ভালভটাকে যদি আমরা অফ করতে পারি, তাহলেই তেল পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে সেইটা বন্ধ করবার জন্য কি করা হয়, এই যে একটা ফ্লোটার লাগানো হয়েছে, এই ইন্ডিকেশন দেবে যে এখানে তেলের লেভেল ওভারফ্লো হয়ে যাচ্ছে। তখন এই ভালভ যেটা আছে, ম্যাগনেটিক ভালভ, এটাকে অপারেট করিয়ে দেবে। ম্যাগনেটিক ভালভ অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে আর কিন্তু তেল এখানে যাবে না। যতক্ষণ না তেলের লেভেলটা আবার ডাউন হয়ে কমে আসছে, ততক্ষণ কিন্তু আর তেল পড়বে। যখন আবার কমে যাবে, এই ফ্লোটার আবার ইন্ডিকেশন দিয়ে যাবে যে তেলের লেভেল কমে গেছে, আবার ভালভ চালু হলে আবার তেল পড়তে থাকবে, প্রসেস চলতে থাকবে। তাহলে 11 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে আমাদের গিয়ার পাম্প। এক্ষেত্রে এই মডেলটার ক্ষেত্রে গিয়ার পাম্পের ক্যাপাসিটি হচ্ছে 500 লিটার পার আওয়ার। এখন যদি এটা বড় রেটিং এর হতো, আরো বড় ক্যাপাসিটির একটা মেশিন হতো, তাহলে এটা 5000ও হতে পারতো, 5000 লিটার পার আওয়ার হতে পারতো। এটা কিন্তু ডিপেন্ডেন্ট, মানে কত বড় আমরা ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশন মেশিন ইউজ করছি, সেই মডেল অনুযায়ী এটা ডিফার করবে। আর এখানে আছে একটা ওভারফ্লো বাল্ব, এটা হচ্ছে 12 নাম্বার। ওভারফ্লো ভালভটা কি করে, ইট ইজ ইনস্টলড অন দ্য গিয়ার পাম্প অ্যান্ড ইট প্রোটেক্টস দ্য ইউনিট ফ্রম এক্সেসিভ রাইজ অফ প্রেশার ইন কেস দ্য আউটলেট ভালভ ইজ নেগলিজেন্টলি ক্লোজড অর বিকজ অফ সাম আদার রিজন। মানে যদি কোনো কারণে দেখা যায় যে এই যে পাম্প, এখানে তো এই প্রসেসটাতে প্রচুর তেল আছে, এই জায়গা দিয়ে তেলটা যাবে, মুভ করবে। এখন যদি কোনো কারণে কেউ আউটলেট, মানে যেখান দিয়ে তেলটা ফাইনালি বেরিয়ে যাওয়ার কথা, এই ভালভটাকে যদি কেউ নেগলিজেন্টলি ক্লোজ করে দেয়, মানে ভুল করে বন্ধ করে দেয়, তাহলে তো এখানে প্রেশারটা বেড়ে যাবে। তাহলে এই যে প্রেশারটা বেড়ে যাচ্ছে, সেই প্রেশারটাকে রিলিজ করতে হবে। সেই প্রেশারটাকে রিলিজ করবার জন্য এখানে এইখানে একটা ভালভ আছে 12 নাম্বার। এটা কি হবে, যদি এই প্রসেসটায় প্রেশার বেড়ে যায়, তাহলে এই ভালভ অপারেট করে তেলটাকে এদিক দিয়ে বাইরে বার করবে। খানিকটা তেল বাইরে বার করে দিলে কি হবে, প্রেশারটা কমে যাবে আবার। তার জন্য ওভার প্রেশারের হাত থেকে বাঁচার জন্য এই একটা কন্ট্রোল ভালভ একটা লাগানো আছে 12 নাম্বার। তাহলে দেখো তেলটা যেটা হলো ডিগ্যাসিং চেম্বার থেকে এসে তলা দিয়ে এই
গিয়ার পাম্পের মাধ্যমে এসে সেটা চলে যাবে আমাদের যে ফিল্টার, আসল যে ফিল্টারের জায়গা সেটা হলো এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় আমাদের অ্যাকচুয়াল ফিল্টারের জায়গা। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 15 নাম্বার যেটা আছে আমাদের, সেটা কি 15 নাম্বারটা হচ্ছে ফাইন ফিল্টার কন্টেনার। এই ফাইন ফিল্টার কন্টেনার কি করে, দ্য ফাইন ফিল্টার কন্টেনার ইজ অফ এ সাইজ দ্যাট অ্যালাউজ ইট টু অ্যাকসেপ্ট এ স্ট্যান্ডার্ড ফিল্টার সেপারেটিং পার্টিকেলস অফ 3 মাইক্রনস। মানে এই যে তেলটা যাবে না এর মধ্যে দিয়ে, তার মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে, মানে সলিড কোনো পার্টিকেল বা কোনো ইম্পিউরিটি, কার্বন বা সালফার জাতীয় কোনো বস্তু, সেগুলো যদি থেকে থাকে, সেটা যদি তার সাইজ আপ টু 3 মাইক্রন মানে 3 মাইক্রোমিটার বলতে পারো, 3 × 10⁻⁻6 মিটার, এইরকম সাইজের যদি পার্টিকেলস হয়, তাকে পর্যন্ত এই ফিল্টারটা সেপারেট করে দিতে পারবে। এইখানে যে ফিল্টার ইউজ করা হচ্ছে সেই ফিল্টারটা অত স্মল সাইজের পার্টিকেলটাকেও সেপারেট করে দিতে পারবে। তার মানে এই ফিল্ট্রেশনের কাজটা হবে আমার এই 15 নাম্বার যে চেম্বার দেখতে পাচ্ছ, মানে এইখান দিয়ে গিয়ার পাম্প দিয়ে যে তেলটা এলো সেটা এখানে ঢুকবে, এখানে এসে ওই স্মল সাইজের যে পার্টিকেলস যেগুলো আপ টু 3 মাইক্রন সাইজের আছে সেটাকে সেপারেট আউট করে দেবে। এবার এর সঙ্গে অ্যাক্সেসরিজ কিছু আছে, 13 নাম্বার 14 নাম্বার, এই ব্যাপারগুলো কি। 13 নাম্বারে যে জিনিসটা আছে ওটা হচ্ছে একটা ন্যানো ভ্যাকিউম মিটার। ন্যানো ভ্যাকিউম মিটার কি করছে না, ফর রিডিং অফ দ্য ফিল্টার ডার্টিনেস থ্রু অয়েল প্রেশার রাইজ, ফিল্টার শুড বি ক্লিনড when the pressure rises up to 2.5 bar। মানে এটা হচ্ছে একটা ন্যানো ভ্যাকিউম মিটার। ন্যানোমিটারের সাহায্যে আমরা কি করি, প্রেশার মেজারমেন্ট করি। তো এই যে ফিল্টারের মধ্যে যদি ধরো ইম্পিউরিটি জমতেই থাকে, আমরা ওটাকে ক্লিন আর না করি, তাহলে যত ইম্পিউরিটি জমবে তত কি হবে, যেটা অয়েল এর ভেতর দিয়ে যাচ্ছে, অয়েলের ফ্লোটা বাধাপ্রাপ্ত হবে এবং এখানে প্রেশারটা বিল্ড আপ করবে, আরো বেশি বেড়ে যাবে। তাহলে প্রেশার বেশি বাড়তে দিলে আমাদের বুঝতে হবে, প্রেশার যদি বেড়ে যায়, এই ম্যানোমিটারের রিডিং দিয়ে আমরা যদি বুঝতে পারি যে প্রেশার বেড়ে গেছে, এর অর্থ হলো যে এই যে আমাদের চেম্বারটা আছে 15 নাম্বার, এই চেম্বারের মধ্যে যে ফিল্টার আছে সেই ফিল্টারে প্রচুর ইম্পিউরিটি জমা হয়ে গেছে, এবার ফিল্টারটাকে ক্লিন করার দরকার আছে। তো যখনই দেখবো যে এই ন্যানো ভ্যাকিউম মিটার এর রিডিংটা গ্রেটার দ্যান 2.5 বার হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 2.5 বার, মানে বার হচ্ছে প্রেশারের ইউনিট আমরা জানি, এর থেকে বেশি হয়ে গেলেই আমরা এই ফিল্টারটাকে বার করে পরিষ্কার করে নেব। ঠিক আছে, এর মধ্যে যে ফিল্টার জিনিসটা আছে সেটাকে, ফিল্টার করার যে যন্ত্র আছে সেটাকে ক্লিন করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। আর হচ্ছে কি 14 নাম্বার যেটা আছে এটা হচ্ছে একটা স্যাম্পল ভাল্ব। ঠিক আছে, 14 নাম্বারটা হচ্ছে আমাদের একটা স্যাম্পলিং ভাল্ব। এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্লোজিং ভাল্ব ফর ইনসুলেটিং অয়েল স্যাম্পলিং। মানে ইনসুলেটিং অয়েল যেটা এখান দিয়ে যাচ্ছে, তাহলে তো এখান দিয়ে যে অয়েলটা গেল 13 নাম্বার, সরি এই 15 নাম্বার যে ফিল্টার, এখান দিয়ে যে অয়েলটা এলো, মানে এখন তো অয়েলটা একদম বিশুদ্ধ হয়ে যাওয়া উচিত, আর তো কিছু করার নেই। সমস্ত কিছু তো করলাম, হিট করলাম, ডিগ্যাসিফিকেশন করলাম, তারপরে হচ্ছে আবার ফার্দার ফিল্ট্রেশন করলাম, তাহলে ফাইনাল যে অয়েলটা এখান দিয়ে আসবে, যেটা ফাইনালি আমরা আউটলেট দিয়ে বাইরে বার করে দেবো, তাহলে সেটার মধ্যে তো কোনো আর ইম্পিউরিটি থাকা উচিত নয়। তাহলে অ্যাকচুয়ালি অয়েলটা ভালো হলো কি হলো না সেটা তো দেখতে হবে, মনিটর করতে হবে। তো সেটার জন্য এই ফিল্টারের তলায় একটা স্যাম্পেল কালেক্ট করার একটা ভাল্ব আছে, মানে ওখান থেকে ওই ভাল্বটা খুললে আমরা অয়েল স্যাম্পেল কালেক্ট করতে পারবো। যে সেই অয়েল স্যাম্পেল কালেক্ট করে আমরা ওই যে টেস্টগুলো করেছিলাম আগের দিন, ওই টেস্টগুলো আবার করে দেখে নিতে পারবো, স্লাজ আছে কিনা, তার মধ্যে অ্যাসিডিটি আছে কিনা, তার ব্রেকডাউন ভোল্টেজ কিরকম আছে, সমস্ত টেস্ট আমরা এখান থেকে স্যাম্পেল কালেক্ট করলেই করে নিতে পারি। তো এই স্যাম্পেল কালেকশনের জন্য এখানে এই ভাল্বটা রাখা আছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি, এখান থেকে যে অয়েলটা সেটা হচ্ছে আমাদের ফাইনাল 16 নাম্বার যে ভাল্ব আছে, 16 নাম্বার ভাল্বটা হচ্ছে আউটলেট ভাল্ব। এটাও একটা স্ফেরিক্যাল ভাল্ব, 3/4 ইঞ্চি ডায়ামিটার এবং টেফলন গ্যাসকেট লাগানো আছে যাতে অয়েল চারিদিকে ছিটকে না যায়, এবং এখান দিয়ে অয়েলটা ফাইনালি আউটলেট হয়ে যাবে। এখান দিয়ে অয়েলটা আউটলেট হয়ে যাবে এবং আউটলেট হয়ে কি হবে, সেটা হচ্ছে এই ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাঙ্কে গিয়ে এটাকে আমরা ঢুকিয়ে দেবো। অয়েলটা এইখান দিয়ে গিয়ে ট্রান্সফরমার ট্যাঙ্কে চলে যাবে। তাহলে ট্রান্সফরমার অয়েল যেটা ট্রান্সফরমারের মধ্যে ঢুকলো সেটা হচ্ছে একদম বিশুদ্ধ অয়েল ঢুকলো, ড্রেন ভালভ দিয়ে বেরোলো, টোটাল ফিল্টার হলো, ফিল্টার হয়ে বিশুদ্ধ অয়েলটাকে আমরা কনজারভেটর ট্যাঙ্ক দিয়ে ঢুকিয়ে দিলাম। এছাড়াও আরো কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমি বলিনি, সেই কম্পোনেন্টগুলো এবার এক এক করে দেখে নেওয়া যায়। 17 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এরেশন ভালভ। এরেশন ভালভটা কি, মানে এটা হচ্ছে এই যে ডিগ্যাসিং চেম্বার
যে তার মধ্যে যে তেলটা আছে, তেলের মধ্যে যদি প্রচুর পরিমাণে বাবলস তৈরি হয়, তেলের মধ্যে যদি প্রচুর পরিমাণে বাবলস তৈরি হয়, তার জন্য এখান দিয়ে আমরা এরিনেশন করতে পারি, মানে এয়ার ঢোকাতে পারি, এয়ার ঢুকিয়ে বাবলটাকে বাস্ট করে দিতে পারি। ঠিক আছে, তো সেই কারণে এখানে একটা এরেশন ভালভ একটা রাখা আছে 17 নাম্বারটা। নেক্সট যেটা আছে 18 নাম্বার, 18 নাম্বারটা আমরা জানি এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে আমরা ভেতরটা দেখতে পাই। এটা হচ্ছে সাইড গ্লাস ফর প্রসেস কন্ট্রোল। ইট ইজ ইকুইপড উইথ সার্চ লাইট ফিটেড অন দ্য লেফট সাইড টু ইলুমিনেট দ্য ইন্টেরিয়র অফ দ্য ডিগ্যাসিং ট্যাঙ্ক। মানে এই ডিগ্যাসিং যে ট্যাঙ্কটা আছে, এই ডিগ্যাসিং ট্যাঙ্কের ভেতরটা কিরকম সেটা দেখার জন্য এখানে একটা লাইট ফিট করা থাকে, সেখান দিয়ে আমরা বাইরে থেকে ব্যাপারটাকে দেখতে পারি। মানে যে অপারেটর যে এই প্রসেসটা কন্ট্রোল করছে, সে কিন্তু বাইরে থেকে চোখ লাগিয়ে দেখতে পারবে যে ভেতরে কিরকম ভাবে তেলটা নামছে, তেলটা আদৌ নামছে তো, রেজিক রিংগুলোর মধ্যে দিয়ে তেলটা আদৌ নামছে তো, সেটাকে দেখার জন্য ভেতরে লাইট ফিট করা আছে এবং সেটা বাইরে থেকে এই সাইড গ্লাসের মাধ্যমে ওটাকে দেখা যেতে পারে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে এই পার্টটা কি, এই যে পার্টটা আছে 18, 19, 20, 21, 22, এগুলো কি জিনিস, এগুলো এক এক করে দেখা যাক। দেখো 19 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভ্যাকিউম মিটার। ইট ইজ ইউজড ফর মেজারিং দ্য ভ্যাকিউম ইন দ্য ডিগ্যাসিং ট্যাঙ্ক ডিউরিং দ্য প্রসেস। মানে এখানে একটা ভ্যাকিউম পাম্প থাকে। এই যে ডিগ্যাসিং চেম্বার, ডিগ্যাসিং চেম্বারের মধ্যে তেল তো এসে পড়ছে, রেজিক রিং এর উপরেও তেল এসে পড়ছে, কিন্তু তাছাড়াও এখানে না একটা ভ্যাকিউম ক্রিয়েট করা হয় যাতে এই যে জায়গাটা, এই জায়গাতে প্রেসারটা কম থাকে। প্রেসার কম রাখবার জন্য এখানে একটা ভ্যাকিউম আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। তার জন্য কি লাগে, তার জন্য এই 22 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ভ্যাকিউম পাম্প। এই ভ্যাকিউম পাম্পের মাধ্যমে এই ভেতরকার এয়ারকে সাফ করে নেওয়া হয়। ভেতর থেকে যে এয়ারটাকে টেনে নেওয়া হলো, তাহলে এখানে অটোমেটিক্যালি ভ্যাকিউম তৈরি হয়ে গেল। এবার এই যে ভ্যাকিউমটা তৈরি হলো এখানে, তাহলে ভ্যাকিউমের প্রেসার তো কম। এয়ার যদি থাকতো এখানে, তার যা প্রেসার হতো, ভ্যাকিউম হলে তার প্রেসারটা কম। এবার অ্যাকচুয়ালি কত প্রেসার আছে এর ভেতরে সেটাকে দেখার জন্য এখানে একটা ম্যানোমিটার আছে 19 নাম্বার, যেটা এটা হচ্ছে ভ্যাকিউম মিটার বলা যাচ্ছে। এটার মাধ্যমে আমরা এখানকার যে প্রেসার সেটাকে মনিটর করতে পারি। আর হচ্ছে কি, এখানে একটা 20 আর 21 নাম্বার, এগুলো কি জিনিস আছে এগুলো আমরা দেখে নেব। এগুলো হচ্ছে আমাদের ডিসচার্জ ভালভ। ডিসচার্জ ভালভ কি করে না, ইট ইজ আ স্ফেরিক্যাল ভালভ ফর ডিসচার্জিং দ্য কন্ডেনসেট ফ্রম দ্য সেপারেটর। আর সেপারেটরটা কি, separator of a special construction for separation of the liquid fractions from the gases which are extracted out of the degassing tank, and it is equipped with the side glass for control of the separated water. মানে হচ্ছে যখন আমরা এখানে তেলটাকে ঢালছি ডিগ্যাসিং চেম্বারের মধ্যে, এখানে ভ্যাকিউম আছে। ভ্যাকিউম থাকলে কি হয়, ভ্যাকিউমের মধ্যে আমরা জানি যে স্ফুটনাঙ্কটা কমে যায়, দ্য বয়লিং পয়েন্টটা কমে যায়। তাহলে এর মধ্যে যে এখানে যে তেলটা ঢেলেছি, তেলের মধ্যে যে বিশুদ্ধ তেলের পার্টিকেলস আছে, এছাড়াও কি আছে, কিছু ওয়াটার মলিকিউলসও আছে, যেগুলো ময়েশ্চার। ময়েশ্চার মানে কি, অ্যাকচুয়ালি ওয়াটার মলিকিউলস। তাহলে এখন আমার এই আমরা কি চাইছি, আমরা চাইছি যে ওয়াটার মলিকিউলস গুলো যেন আমাদের যে বিশুদ্ধ যেটা অয়েল পার্টিকেলস বা অয়েলের যে সাবস্টেন্স, সেখান থেকে সেপারেট হয়ে যায়। আমরা তো চাই না যে অয়েলটা এর সঙ্গে মিশে যাক জলের সঙ্গে, তার জন্যই তো এখানে ভ্যাকিউমটাকে ক্রিয়েট করা হচ্ছে। তো ভ্যাকিউম যখন ক্রিয়েট করছে, যখন এয়ারটা যেটা আছে এখানে, সরি, ভ্যাকিউমটা যখন এখানে ক্রিয়েট করা হচ্ছে, এর এই অয়েল মিক্সচার, তার মধ্যে যেটা ওয়াটার কন্টেন্ট ছিল, সেগুলো সহজেই বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং সেগুলো এদিক দিয়ে মূলত বাইরে চলে যাচ্ছে। এবং সেইটা করতে গিয়ে হয়তো কিছু কিছু আমাদের সলিড যে আমাদের পার্টিকেল, সেগুলো ওই দিক দিয়ে চলে যাচ্ছে। এবার এখানে যেটা করা হয়, সলিড পার্টিকেলস যেগুলো আছে সেগুলোকে এখান দিয়ে সেপারেটারের মাধ্যমে সেপারেট করে এই 20 নাম্বার যে ভালভ আছে এখান দিয়ে বাইরে বার করে দেওয়া হয়। আর যেটা লিকুইড পার্টিকেলস যেগুলো আছে সেগুলোকে এই এক্সস্টের মাধ্যমে এইদিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হলো, মানে এই দিক দিয়ে সমস্ত ইমপিউরিটি গুলো বাইরে চলে গেল, এই দিক দিয়ে আমাদের সমস্ত ইমপিউরিটি গুলো বাইরে চলে গেল, এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে আমাদের সমস্ত ইমপিউরিটি বাইরে চলে গেল এবং যেটা বিশুদ্ধ তেল সেটা এই দিক দিয়ে আমাদের আউটলেটে চলে গেল। তো এইভাবে প্রসেসটাকে কন্ট্রোল করা হয়। আর এখানে একটা ভালভ আমরা দেখতে পাচ্ছি 24 নাম্বার। 24 নাম্বারটা কি, 24 নাম্বার যে ভালভ আছে এটা হচ্ছে ড্রেনেজ ভালভ। ড্রেনেজ ভালভটা কিসের জন্য না, ইট ইজ আ স্ফেরিক্যাল ভালভ ফর ড্রেনেজ অফ দ্য ট্রান্সফরমার অয়েল ফ্রম দ্য অয়েল হিটার। মানে অয়েল হিটারের থেকে যদি আমাদের প্রেসার বেড়ে যায়, মনে করো কোনো কারণে দেখলাম অয়েল হিটার এখানে প্রেসার বেড়ে গেছে খুব, আমাদেরকে কিছুটা ড্রেন আউট করতে হবে, তাহলে এই ভালভটা খুললে এই অয়েল হিটার থেকে তেল যেটা আছে সেটা বাইরে বার করে দেওয়া যেতে পারে।
এটা করা যেতে পারে। আর এখানে একটা আছে 23 নাম্বার। 23 নাম্বারটা হচ্ছে কি ভাল্ব? 23 নাম্বারটা হচ্ছে এয়ার ভাল্ব। এটার এয়ার ভাল্ব কেন বলছি? ইট ইজ এ স্ফেরিক্যাল ভাল্ব ইনস্টলড অন দ্য ফিল্টার কন্টেনার ফর ইলিমিনেশন অফ দ্য ট্র্যাপড এয়ার ফ্রম দ্য ফিল্টার। মানে এই যে ফিল্টারটা, ফাইনাল যে ফিল্টার, যেখানে আমরা একদম 3 মিলি মাইক্রোমিটার পর্যন্ত সাইজের পার্টিকেলকে সেপারেট করতে পারছি, সেখান থেকে এয়ার পার্টিকেল, যদি এয়ার কিছু থেকে থাকে, সেটাকে বাইরে বার করবার জন্য আমরা এই ভাল্বটাকে ইউজ করতে পারি। এই ভাল্ব ইউজ করে আমরা এয়ার পার্টিকেলসটাকে একদম বাইরে বার করে দিতে পারি। এয়ারটাই বেরোবে, ওখান দিয়ে অয়েল তো আর বেরোবে না, এয়ারটা বেরিয়ে যাবে। আর 25 নাম্বার যেটা, 25 নাম্বারটা কি? 25 নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। মানে এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, এখানে অনেক মোটরস আছে, হ্যাঁ, প্রোটেকশন রিলেজ আছে, মেন সুইচ আছে, ইন্টারনাল ওয়্যারিং আছে, এই সমস্ত কিছু ওয়্যারিং ব্যাপারগুলো, এগুলোকে একটা প্যানেলের মধ্যে রাখা থাকে। এই 25 নাম্বারটা হলো এটাই একটা প্যানেল। এই প্যানেলটা ওই ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশনের যে সেটআপ তার কাছাকাছি থাকবে, কারণ এখানে অনেক মোটর আছে, আমরা জানি এখানে হিটার আছে, এখানে আমাদের এই যে পাম্প আছে একটা 22 নাম্বার, এই যে 11 নাম্বার, এটাও একটা পাম্প আছে আমাদের। এই সমস্ত প্রসেসগুলোকে কন্ট্রোল করবার জন্য, এই পাম্পগুলোকে কন্ট্রোল করবার জন্য বা মোটরগুলোকে কন্ট্রোল করবার জন্য যে সমস্ত কন্ট্রাক্টর বা যে আমাদের রিলেজ যেগুলো আছে, সেগুলোকে এই প্যানেলের মধ্যে ইনস্টল করা থাকে। তাহলে এই প্যানেল অপারেটর যে থাকবে, সেই প্যানেলের থেকে মোটরগুলোকে ইচ্ছা মতো অন অফ ইত্যাদি করতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর ফর কনস্ট্রাকশন অফ S500 ইউনিট। S500 ইউনিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা প্রসিডিওর ফর অয়েল ফিল্ট্রেশন। আমরা দু রকম প্রসিডিওর দেখলাম। S500 ইউনিটের ক্ষেত্রে এই প্রসিডিওরটা আমরা দেখলাম, স্কিম। ঠিক আছে, এটা হচ্ছে 500 কেন বলছে বলো দেখি? এখানে যে ভাল্বটা ছিল না, এই 11 নম্বর যে ভাল্বটা, যেটার নাম কি 11 নম্বর মানে গিয়ার পাম্প, এর মাধ্যমে আমরা 1 ঘন্টায় 500 লিটার তেলকে ফিল্টার করতে পারি। মানে এই মেশিনটা ব্যবহার করে আমরা 1 ঘন্টায় 500 লিটার তেল ফিল্টার করতে পারি। তার জন্য এই মডেলটার নাম হচ্ছে S500 মডেল। আর যদি আমরা আরো বড় রেটিং এর মডেল চাই, তার জন্য উপায় আছে। এখানে S500 ছাড়াও আরো অনেক মডেল আছে, S2000, S3000, S4000, 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 6000, এরকম আছে। হ্যাঁ, মানে এখানে যেটা 6000 দেখতে পাচ্ছ, মানে সেখানে আমরা 1 ঘন্টায় 6000 লিটার ট্রান্সফরমার অয়েলকে ফিল্টার করতে পারবো। এরকম বিভিন্ন মডেল অনুযায়ী তার দাম আলাদা হবে, তার মোটরের রেটিং আলাদা হবে। তো এইভাবে আমরা ট্রান্সফরমারের যে অয়েল, সেই অয়েলটাকে ফিল্টার আউট করতে পারি। ফিল্টার আউট করে আমরা ট্রান্সফরমার অয়েলটার ইনসুলেটিং যে স্ট্রেংথ আছে সেটাকে ইমপ্রুভ করতে পারি, এবং তার মধ্যেকার যে ইমপিউরিটি সেগুলোকে আমরা রিমুভ করতে পারি, এবং অ্যাসিডিটিটাও আমরা কম করতে পারি। এই সমস্ত কাজ আমরা ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশন করেই করব। ঠিক আছে, দুটো টেকনিক আজকে বললাম ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশন। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় স্ট্রিমলাইন ফিল্টার। এই যে সেকেন্ড প্রসেসটা আমি বললাম, এটা হচ্ছে স্ট্রিমলাইন ফিল্টার। তোমাদের একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা এটা আছে ইউটিউবে, তোমরা একটু ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা দেখলে ট্রান্সফরমার অয়েল ফিল্ট্রেশনের যে প্রসিডিওর, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে একটা ট্রান্সফরমার অয়েলের মধ্যে যে ওএলটিসি চেম্বার থাকে, সেই ওএলটিসি চেম্বার থেকে কি করে অয়েল ফিল্ট্রেশন করা হয় দেখানো হয়েছে। তবে ব্যাপারটা পুরোটাই আলাদা, একই, মানে ওএলটিসি চেম্বার হোক বা মেন ট্যাঙ্ক হোক, যেখান থেকেই হোক, ফিল্ট্রেশনের প্রসিডিওর তো একই। তো সুতরাং এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিক্যালি যেটা বললাম সেটা একদম প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি এইটুকুই ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা যে ফার্দার টপিকসগুলো যেগুলো আছে এই চ্যাপ্টারের মধ্যে, বেশি কিছু নেই। যেমন হচ্ছে ড্রাইং আউট অফ ইনসুলেশন, এই টপিকটাই বাকি আছে, এবং ভার্নিশিং এর ব্যাপারটা, এটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে যেটা বললাম, কারোর কোনো ডাউট আছে? চন্দন পাল, বলো। হ্যাঁ স্যার। বলো, কি কি বুঝলে আজকে, কি কি প্রসেস পড়ানো হলো? স্যার সেকেন্ড প্রসেসটা ছিল স্টিম লাইন। স্ট্রিমলাইন প্রসেস কিসের জন্য, কি পারপাসে করছি প্রসেসটা?
বলো স্যার কি পারপাস। ট্রান্সফরমার অয়েলকে ফিল্টার করছি আমরা। তাহলে একটু স্টেপ গুলো বলতে পারবে কি কি স্টেপ আছে এখানে? প্রথম স্টেপে কি করছি? ট্রান্সফরমার অয়েলটাকে প্রথমে কি করা হচ্ছে? স্যার প্রথম স্টেপে ট্রান্সফরমার আউটলেট ভালভ দিয়ে আমরা যে মেন প্রসেসে হুম সেইখানে অয়েলটাকে প্রবেশ করানো হচ্ছে। হুম তারপর স্যার দু তারপরে? নম্বর ভালভে আমরা ওইখানে যে বড় পার্টিকেলগুলো থাকছে, হ্যাঁ, বড় ট্রান্সফরমার অয়েলে যে বড় পার্টিকেলগুলোকে, পার্টিকেল থাকছে সেইগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে ওইখান থেকে। ঠিক। এবং তার করসপন্ডিং এ 2A ভালভ একটি আছে যেটি টু ট্যাঙ্কে মেনটেন্যান্সের কাজে ব্যবহৃত করা হয়। হুম, একদম ঠিক। তারপরে? তারপরে তারপর বলো। ট্রান্সফরমার অয়েলটা 3 নম্বর ভাই 3 নম্বরটা কি ট্যাঙ্কে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি চেম্বার বলো, এটা 3 নম্বরটা কি চেম্বার? কি করা হচ্ছে এখানে অয়েলটাকে? 3 নম্বরটা কি বলো দেবাশিস, বলো এটা কি 3 নম্বরটা কি জিনিস? তো ওখানে তো আমরা ওই টেম্পারেচারটা দেখছি কত টেম্পারেচারে রয়েছে না না, 3 নম্বর অয়েলটা। চেম্বারটা কি, এটা কি অ্যাকচুয়ালি কিসের চেম্বার? স্যার 3 নাম্বারটা স্যার হিটিং চেম্বার, মানে হিটিং ওখানে স্যার চেম্বার। হিটিং চেম্বার, ওখানে হিট করা হচ্ছে হিট তেলটাকে। করা হচ্ছে, এখানে হিটার আছে। এটা হচ্ছে একটা 500 ইউনিট, S500, তো সেখানে হিটারের রেটিং আলাদা। বড় রেটিং এর হলে আরো বেশি রেটিং হবে হয়তো। ঠিক আছে, তো এখানে মানে যেটা হচ্ছে এখানে 7.5 কিলোওয়াটের একটা হিটার আছে, দুটো হিটার আছে অ্যাকচুয়ালি, 3.75 করে দুটো আছে। ঠিক আছে, তো হিটারের আর এগুলো কি, এই ভালভগুলো কিসের আছে? 4 নম্বর ভালভটা কি? স্যার 4 নাম্বার ভালভটা হচ্ছে যদি স্যার কখনো স্যার এক্সেস প্রেসার হয়ে যায় তাহলে স্যার ওটা দিয়ে স্যার বেরিয়ে যেতে পারবে। এটা দিয়ে বেরিয়ে যাবে। আর 5 আর 6 নম্বর এগুলো কি করছে, এগুলো কি করছে, এগুলো কি কি জিনিস এটা? এটা থার্মোস্ট্যাট ওই থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট। এরা কি করবে? এই থার্মোস্ট্যাটের সুইচ, থার্মোস্ট্যাট মানে বেসিক্যালি একটা সুইচ। এই সুইচগুলো কখন অপারেট করবে, মানে এরা সুইচগুলো আছে কিসের জন্য? এই হিটারের পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করার জন্য। কখন বন্ধ করবে বলতো? যখনই এই 6 নম্বর যেটা আছে এর কাজ হচ্ছে আপ টু 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেন অয়েলটা গরম হয়, তখনই 6 নম্বর থার্মোস্ট্যাট সুইচটা অপারেট করে পাঠিয়ে দেবে পাওয়ার সাপ্লাইটাকে। ঠিক আছে, আর যদি এ ফেল করে, 6 নম্বর যদি ফেল করে, তার জন্য আছে 5 নম্বর। 90 ডিগ্রি সেলসিয়াস হলে এ তখন কাটিয়ে দেবে। 7 নম্বরটা কি? 7 নম্বরটা হলো, হলো এটা হলো থার্মোমিটার, এর মাধ্যমে আমরা বাইরে থেকে দেখতে পারি টেম্পারেচারটাকে। ঠিক আছে, তারপরের প্রসিডিওর গুলো বলো, কে বলবে? রাহুল বলো, তারপরে কি প্রসিডিওর হচ্ছে? এই 8 নম্বরটা কি? না স্যার, আমি পারবো না স্যার বলতে। বলতে পারবে না? কে বলতে পারবে? সাঁতরা, সৌরেন সাঁতরা বলো, 8 নম্বর এটা কি আছে? স্যার 8 নম্বরটা তো আমি পারবো না স্যার। সালমান বলো, 8 নম্বর এটা কি আছে? এই ভালভের মাধ্যমে কি হচ্ছে, কোথায় যাচ্ছে অয়েলটা? প্রসেসটা বলো। ওই ট্যাঙ্কটাতে যাচ্ছে, তো আমরা আহ, কোন ট্যাঙ্কটাই যাচ্ছে, কোন ট্যাঙ্কটা? এই যে ট্যাঙ্কটা, এটা ডিহিটিং ট্যাঙ্ক না কি স্যার, ওটার ডি কি নাম গ্যাসিং, ডি ছিল? গ্যাসিং, ডি ডিগ্যাসিং, গ্যাসিং, ডিগ্যাসিং। ডি গ্যাসিং ট্যাঙ্ক। ঠিক আছে, ডি গ্যাস করা হচ্ছে, গ্যাসটাকে রিমুভ করা হচ্ছে, তার জন্য ডি গ্যাসিং ট্যাঙ্ক। ঠিক আছে, এখানে একটা ম্যাগনেটিক ভালভ আছে 8 নম্বর, এটা হচ্ছে ডি গ্যাসিং ট্যাঙ্ক। ডি গ্যাসিং ট্যাঙ্কের ভেতরে কি আছে বলেছিলাম? এর ভেতরে কতগুলো লেয়ার আছে। সেখানে কি হচ্ছে, কি বলে সেই লেয়ারগুলোকে? লেয়ারগুলোর নাম কি? রেজিক রিং, RESIG রেজিক রিং। রেজিক রিং গুলো মানে হচ্ছে কতগুলো প্লেটের মতো, প্লেটের মতো সারফেস। ঠিক আছে, এরকম একটা, এরকম একটা, এরকম কিছু সারফেস আছে। এই সারফেসের উপরে যখন তেল এসে পড়ছে, তেলটা এসে যখন পড়ছে তখন তেলটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সারফেসের উপরে তেলটা একদম ছড়িয়ে যাচ্ছে, একদম ছড়িয়ে যাচ্ছে। এই সারফেস জুড়ে ছড়িয়ে গেল, এই সারফেসের উপরে ছড়িয়ে গেল, সারফেসের উপরে ছড়িয়ে গেল, সারফেসের উপরে ছড়িয়ে গেলে কি হচ্ছে, অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে, এবং যেটা এর মধ্যেকার পার্টিকেল যেগুলো ছিল, মানে আদার দ্যান ইম্পিউরিটি যেগুলো ছিল, মানে ইম্পিউরিটি যে পার্টিকেলস গুলো, সেগুলো সেপারেট আউট হয়ে যাচ্ছে। এবং এই তেলটা এসে ফাইনালি কোথায় জমা হচ্ছে? তলায় জমা হচ্ছে। তলায় জমা হচ্ছে। তলায় জমা হলে আর এখানে কি আছে, এইগুলো কিসের জন্য? এই ভালভগুলো 22 নম্বর যে ভালভ, এটা কি, এই পাম্পটা কিসের জন্য আছে? তো বলো, 22 নম্বর পাম্পটা কিসের জন্য আছে? এই পাম্পটার নাম কি? 22 নম্বর ভ্যাকিউম পাম্প। ভ্যাকিউম, এখানে হচ্ছে ভেতরে প্রেসারটাকে কম করবার জন্য এখানে একটা ভ্যাকিউম পাম্প আছে, এর মাধ্যমে আমরা এই পাম্পটা চালালে ভেতরে ভ্যাকিউম তৈরি হয়। ভ্যাকিউম তৈরি হয় মানে প্রেসার কমে যায়, প্রেসার কমে গেলে আরো তাড়াতাড়ি যে গ্যাসিয়াস পার্টিকেল সেগুলো বাষ্পীভূত হয়। ঠিক আছে, গ্যাস মানে আরো তাড়াতাড়ি ভেপোরাইজড হয়ে যায়, ভেপোরাইজড হয়ে গেলে আরো তাড়াতাড়ি সেপারেটেড আউট হয়ে যাবে। অয়েলটা তো লিকুইড, লিকুইড থেকে যে গ্যাসিয়াস পার্টিকেল সেগুলো ইজিলি সেপারেটেড আউট হয়ে যাচ্ছে আমার এখান থেকে। ঠিক আছে, তার জন্য এটার নাম কি? এটার নাম হচ্ছে ডি গ্যাসিং চেম্বার। এখান থেকে গ্যাসটাকে আউট করে দিচ্ছি, কোথা থেকে? অয়েল থেকে গ্যাসটাকে সেপারেট আউট করে দিচ্ছি।
দিয়ে কি হচ্ছে তারপরে প্রসেসটা বলো। এই 11 নাম্বার এই ভালভের মাধ্যমে কি এই পাম্পের মাধ্যমে কি হচ্ছে, এই পাম্পের মাধ্যমে কি হচ্ছে বলো। অয়েলটাকে স্যার মানে প্রেসার অয়েলটাকে এই প্রেসার দিক নিয়ে স্যার 15 নাম্বার যে ভালভে ইনজেক্ট করা হচ্ছে। এখান থেকে নিয়ে আমরা এই ফিল্টারে ঢোকাচ্ছি, অয়েলটাকে এই তলা থেকে কালেক্ট করে নিচ্ছি এই পাম্পের মাধ্যমে, দিয়ে আমরা ফিল্টারে ঢুকিয়ে দিচ্ছি। 15 নাম্বারটা হচ্ছে আমাদের ফিল্টার। এই ফিল্টারের মধ্যে কি হয়, আপ টু 3 মাইক্রন সাইজ পর্যন্ত পার্টিকেল একদম সেপারেট করে দেওয়া যায়। ঠিক আছে। আর এই 12 নাম্বারটা কি জন্য আছে, 12 নাম্বারটা আছে যদি কোনো কারণে প্রেসার বেড়ে যায় তাহলে প্রেসারটাকে রিলিজ করবার জন্য এখানে এই এটা হচ্ছে একটা সেফটি ভালভ। ঠিক আছে, এটা অপারেট করে যাবে। আর এখান দিয়ে আমরা কি করতে পারি, প্রেসারটা দেখতে পারি। ভ্যাকুয়াম যে আছে এখানে, মানে সরি ভ্যাকুয়াম নয়, এখানে যে আমাদের ফিল্টার মেশিনের মধ্যে যদি প্রচুর ইম্পিউরিটি জমা হতে থাকে তাহলে প্রেসার তো বাড়বে। প্রেসার বাড়লে আমরা বুঝবো যে ফিল্টারে প্রচুর ইম্পিউরিটি জমা হয়েছে, ফিল্টারটাকে পরিষ্কার করার দরকার আছে। তার জন্য এখানে আমাদের একটা ম্যানোমিটার আছে, এর মাধ্যমে আমরা প্রেসারটাকে দেখতে পারবো, ভ্যাকুয়ামের প্রেসার কত আছে এখানে সেটাকে আমরা মনিটর করতে পারবো। এটাকে মনিটর করবো এই ম্যানোমিটারের মাধ্যমে, এবং যদি দেখি বেশি হয়ে গেছে 2.5 বারের থেকে, তখন এটাকে খুলে পরিষ্কার করে দিতে হবে। 23 নাম্বারটা কিসের জন্য, এটা হচ্ছে এয়ারটাকে আউট করার জন্য। আর 14 নাম্বারটা হচ্ছে স্যাম্পেলটাকে কালেক্ট করে দেখে নেওয়া যে এর মধ্যে সব ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক ফিল্টার হচ্ছে নাকি, সেটা স্যাম্পেল কালেক্ট করবার জন্য 14 নাম্বার। আর 16 নাম্বার হচ্ছে আউটলেট ভালভ, এর মাধ্যম দিয়ে আমরা আউটলেট করে দেবো অয়েলটাকে, দিয়ে আমরা আবার ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের থেকে আমরা ফিল্টার করছি না সেই ট্রান্সফরমারে আবার ভরে দেবো। এই হলো মূল প্রসেসটা। ঠিক আছে, এটা তোমরা একটু ভিডিওটা দেখে নিও, ভিডিওটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, পরের ক্লাসে আমরা বাকি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো।